আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে শীতের শুভেচ্ছা। প্রথমবারের মতো এই বছরের শীতের ড্রেস পরে ক্লাস নিতে আসা। তো প্রিয় ছোট্ট ভাই বোনেরা, এটা আমাদের ভার্সিটি ব্যাচের ক্লাস। আম, আমরা জিনতত্ত্ব বিবর্তন চ্যাপ্টারটা পড়ছিলাম এবং সেটার একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পড়েছি। আজকে যে টপিকগুলো পড়বো, আজকে দুইটা টপিক আমরা আলোচনা করব। এই দুইটা টপিক আমার কাছে মনে হয়েছে আমাদের সবারই জানা দরকার, সবারই পারা দরকার। সেই জন্য এই ক্লাসটার একটা ছোট্ট অংশ, এই ক্লাসটা আমরা আমার পেজেও দিলাম, যাতে কেউ যাতে পরবর্তীতে এটা থেকে উপকৃত হতে পারে। সাদগায়ে জারিয়া হিসাবে এই অংশ, আজকের ক্লাসটুকু আমি সবাইকে গিফট করছি। আর যারা আমার ছোট্ট ভাই বোনেরা যারা অলরেডি আমাদের সাথে ভার্সিটি ব্যাচে যুক্ত আছো, আমরা কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ 2 থেকে 3টে টপিক পড়বো এবং এগুলো খুবই 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 কনসেপচুয়াল, খুবই দারুণ ক্লাস, খুবই কনসেপচুয়াল ক্লাস। এই টপিকগুলো আমরা আজকে পড়বো। তো আজকে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব। মূলত আমাদের লক্ষ্য থাকবে জিনতত্ত্ব ও জিনতত্ত্বের দ্বিতীয় অংশটুকু আলোচনা করা এবং বিবর্তনের দ্বিতীয় অংশটুকু আলোচনা করা। তো এখানে দুটো পড়া। বিবর্তনে কিন্তু পড়তে গেলে অনেক পড়া, ওখানে কিন্তু অনেকগুলো এমসিকিউ। তার আগে জিনতত্ত্বের আমাদের কিছু পড়া বাকি আছে, সেই জায়গাটাতে আমরা ফোকাস করব। তাহলে কথা না বাড়িয়ে চলো বিসমিল্লাহ বলে আলোচনা শুরু করি। তো আমার যতদূর মনে পড়ে, গতদিন আমি তোমাদেরকে পলিজিন পর্যন্ত পড়িয়ে দিয়েছিলাম। গতদিন আমি তোমাদেরকে মেন্ডেলের প্রথম সূত্রের যে ব্যতিক্রমগুলা, সেগুলাও তো বোধহয় পড়িয়ে দিয়েছিলাম, তাই কিনা? মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমগুলা গতদিন পড়া হয়েছে কিনা? মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম গতদিন তোমার পড়া হয়েছে কিনা বলো তো? যারা ফেসবুকে আছে, আমাদের ওয়েব অ্যাপে কাজ করছে না, ওয়েব অ্যাপটা কাজ করছে না, এটা ওয়েব অ্যাপটা কাজ করছে না। তো তোমরা আমাকে বলো যে গতদিন আমরা সূত্রের ব্যতিক্রমগুলো আলোচনা করেছি কিনা। যারা ফেসবুকে আছে, আমাদের ওয়েব অ্যাপ অফ, ওয়েব অ্যাপে তো ক্লাস হচ্ছে না গত 2 দিন ধরে। আচ্ছা, ঠিক আছে। তো চলো বিসমিল্লাহ বলে শুরু করি। তো আমরা গতদিন মেন্ডেলের সূত্র নিয়ে আলোচনা করেছি। আমি যদি গতদিনের ক্লাসটা একটু গো থ্রু করি, আমাকে একটু খালি সময় দাও, 1 মিনিট সময় দাও। যে গতদিন আমি ক্লাস নিতে নিতে আমি আসলে ভুলে গেছি যে মেন্ডেলের সূত্রটা গত ক্লাসের ব্যতিক্রমগুলো আমি আলোচনা করেছিলাম কিনা। লেট মি গিভ আ ট্রাই। আমি জাস্ট দ্রুততার সাথে দেখে জানাচ্ছি। তোমরা তো কেউ আমাকে জানাচ্ছ না, তোমরা তো কেউ আমাকে বলতেছো না যে মেন্ডেলের সূত্রগুলো গত ক্লাসে আলোচনা করেছি কিনা। আমি সেটা একবার চেক করে নিচ্ছি। ওকে ওকে, হ্যাঁ, অসম্পূর্ণ প্রকটতা, মারণজিন, এই সবগুলো আলোচনা করা হয়েছে। ভেরি গুড। তাহলে মেন্ডেলের প্রত্যেকটা সূত্র, আমরা মেন্ডেলের সূত্রগুলো গতদিন পুরোটাই আলোচনা করেছি। আজকে আমরা নতুন টপিক শুরু করব। আমরা আজকে একটা দারুণ টপিক শুরু করব। এই জায়গা থেকে আমরা আজকে পড়া শুরু করব। দেখো তো, তুমি এই মানুষটাকে চেনো কিনা? তোমরা সবাই দেখো তো, এই মানুষটাকে তোমরা চিনো কিনা? এর নাম হলো, কে কে চিনি এই প্লেয়ারটাকে? কে চিনি? এ হলো আর্জেন্টিনার জমদূত, বর্তমানে বিশ্বের সেরা ফুটবলার নিঃসন্দেহে। তুমি যদি চিন্তা করো একটা প্লেয়ারকে নিবা গোল করানোর জন্য, নিঃসন্দেহে এই প্লেয়ারটা, আশা করি সবাই আমরা চিনি, তাই কিনা? তো তুমি এই প্লেয়ারের গায়ের রঙের দিকে একটু তাকাও। আবার এর বাবা মায়ের দিকে এর বাবা মায়ের দিকে আমরা তাকাই। এই প্লেয়ারটার গায়ের রঙের দিকে তাকাও। এই প্লেয়ারটার গায়ের রং আমরা বলবো যে এর গায়ের রং ফর্সাও না, আবার পুরোপুরি কালোও না, এর গায়ের রং হলো শ্যামলা। আচ্ছা ফাইন, তাহলে শ্যামলা গায়ের রং, এই শ্যামলা গায়ের রংটাকে আমরা বলবো মিউল্যাটো। তাহলে এই রকম যাদের গায়ের রং তাদেরকে আমরা বলবো মিউল্যাটো। এখন এর গায়ের কালার এরকম মিউল্যাটো কেন হলো? কারণ কিলিয়ান এমবাপ্পের তুমি যদি বাবা এবং মায়ের দিকে তাকাও, এই হইল কিলিয়ান এমবাপ্পের বাবা এবং মা। তুমি তাকিয়ে দেখো, কিলিয়ান এমবাপ্পের বাবা একজন একজন ব্ল্যাক, আফ্রিকান হোক আর নাই হোক, আর ওর মা একজন হোয়াইট বা শ্বেতাঙ্গ। তাহলে দেখা যাচ্ছে যে তাদের যে সন্তান, তার গায়ের কালারটা হয়েছে মাঝামাঝি গায়ের কালার। কারণ তার মা শ্বেতাঙ্গ, বাবা কৃষ্ণাঙ্গ, তার সন্তান হয়েছে মিউল্যাটো। এই ঘটনাটাই ঘটে এবং আমরা এই জায়গায় এইটাই পড়বো। আমরা এখন এই কথাটাই পড়বো, এই যে গায়ের কালার নিয়ন্ত্রণ করে যেই জিনগুলা, এই জিনগুলাকে বলবো আমরা পলিজিন।
পলিজিন। পলি শব্দের অর্থ অনেক, অনেকগুলো জিন আমাদের গায়ের কালার নির্ধারণ করে। আমরা সবসময় বলেছি যে আমাদের যে কোনো বৈশিষ্ট্য দুইটা করে জিন নিয়ন্ত্রণ করে, দুইটা জিন একটা বৈশিষ্ট্য। কিন্তু আমাদের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, কিছু কিছু বৈশিষ্ট্য আছে যাদেরকে নিয়ন্ত্রণ করতে দুইয়ের অধিক জিনের দরকার, যাদেরকে নিয়ন্ত্রণ করতে দুইয়ের অধিক জিনের দরকার। এই যে যে সকল বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতে দুইয়ের বেশি জিন দরকার, সেই সকল বৈশিষ্ট্যকে আমরা বলবো পলিজেনিক ইনহেরিটেন্স। তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে এরকম কোন কোন বৈশিষ্ট্য পলিজেনিক ইনহেরিটেন্সের পার্ট। আমরা সবাই এই লাইনগুলো একদম টনটনা পড়ে ফেলবো। মানুষের উচ্চতা, তুমি কতটুকু লম্বা হবা, তোমার গায়ের রং, তোমার চোখের রং, তোমার ওজন, তোমার কতটুকু বুদ্ধি হবে, এই কয়েকটা জিনিস দুইটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, অনেকগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। একইভাবে গাভীর দুধ, ভুট্টা এবং গমের দানার রং, এই সবগুলা হলো পলিজেনিক ইনহেরিটেন্স, মানে অনেকগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন এইখানে যেই কথাটা গুরুত্বপূর্ণ, যেটা দিয়ে আজকের পড়াটা শুরু হবে, এই কথাটা বারবার করে তুমি পরীক্ষায় পাবা। তোমাকে পরীক্ষায় বলবে এইগুলা কি ধরনের বৈশিষ্ট্য, এইগুলা হলো কোয়ান্টিটেটিভ বৈশিষ্ট্য। কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটি শব্দের অর্থটা কি আমরা সবাই জানি। কোয়ান্টিটি শব্দের অর্থ হলো, কোয়ান্টিটি শব্দের অর্থ হলো পরিমাণ। কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি শব্দের অর্থ হলো পরিমাণ, রাইট? তোমরা নর্মালি খেয়াল করো তো, ধরো বাবা লম্বা, মা খাটো, বাচ্চাটা কি হবে? বাচ্চার জিন হবে এটা, বাবা লম্বা মা খাটো, বাচ্চা কিন্তু হইল লম্বা। খেয়াল করো, যদিও একটা লম্বার জিন আছে, একটা খাটোর জিন আছে, দুজনেই সমান সমান হওয়ার কথা, কিন্তু সমান সমান হয়নি, শুধু প্রকট জিনটা প্রকাশ পেয়েছে, অর্থাৎ যার বৈশিষ্ট্য প্রকট সে প্রকাশ পেল, কোয়ালিটিটা প্রকাশ পেল। কিন্তু কোয়ান্টিটি বা এই ক্ষেত্রগুলোতে ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো, দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এই জন্য এইগুলাকে বলে কুমুলেটিভ চরিত্র বা মাত্রিক চরিত্র। এই যে চেকার বোর্ড, এই চেকার বোর্ড আমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিরকম দেখো তো, খেয়াল করো, যাদের শরীরে, যারা কালো, কুচকুচে কালো, একদম আফ্রিকান ব্ল্যাক, ঠিক কিলিয়ান এমবাপ্পের বাবার মতো, ধরো একদম কালো, ধরো তার শরীরে 4টা ব্ল্যাক জিন, বড় হাতের বি 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 বি। যার শরীরে বড় হাতে 4টা ব্ল্যাক জিন হবে সে হবে কুচকুচে কালো, আর যার শরীরে একটাও বড় হাতের বি জিন থাকবে না, বি 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 বি, একদম ছোট হাতের বি, সে হবে শ্বেতাঙ্গ। খেয়াল করছি, তাহলে সবগুলো বড় বি থাকলে কৃষ্ণাঙ্গ, সবগুলো ছোট বি থাকলে শ্বেতাঙ্গ। তাহলে যার 2টা বড় বি 2টা ছোট বি, তার ক্ষেত্রে কি হবে দেখো তো, তার ক্ষেত্রে ঘটনাটা হয়ে গেল, তার ক্ষেত্রে ঘটনাটা হয়ে গেল মিউল্যাটো। দেখো তার ক্ষেত্রে ঘটনাটা হলো কিলিয়ান এমবাপ্পে, মিউল্যাটো। তাহলে যার ক্ষেত্রে 3টা বড় বি 1টা ছোট বি, সে এই কালোর তুলনায় কম কালো, কিন্তু মিউল্যাটোর চেয়ে বেশি কালো। এই যে দেখো, মিউল্যাটোর চেয়ে বেশি কালো। আবার যার ক্ষেত্রে 3টা ছোট বি 1টা বড় বি, সে শ্বেতাঙ্গর চেয়ে কম ফর্সা, কিন্তু মিউল্যাটোর চেয়ে বেশি ফর্সা। এই যে 3টা ছোট বি 1টা বড় বি। তো এই যে এই অনুপাতটা কিভাবে ঘটে আমাদেরকে মনে রাখতে হবে। পলিজেনিক ইনহেরিটেন্সের অনুপাত 1:4:6:4:1। তার মানে যদি সম্পূর্ণরূপে তুমি দেখো কিলিয়ান এমবাপ্পের, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তাকিয়ে দেখো, তুমি তাকায় দেখো, কিলিয়ান এমবাপ্পে যদি আরেকজন মিউল্যাটোকে বিয়ে করে, ধরো কিলিয়ান এমবাপ্পে তারই মতো আরেকজন মিউল্যাটোকে বিয়ে করলো, তাদের বাচ্চা, খেয়াল করো, তাদের বাচ্চা কিলিয়ান এমবাপ্পে, আমরা এখন ধরলাম এটা একটা মিউল্যাটো, কিলিয়ান এমবাপ্পে হলো মিক্সড, ধরো এইরকম মিক্সড, সে আরেকজন মিক্সডকে যদি বিয়ে করে, অর্থাৎ দুইজনই শ্যামলা, তাদের বাচ্চার কিন্তু সম্ভাবনা আছে 1:4:6:4:1, অর্থাৎ তাদের সম্ভাবনা আছে একটা বাচ্চা হবে পুরাই কৃষ্ণাঙ্গ। অথচ কিলিয়ান এমবাপ্পে একটা বাচ্চা বলতে সম্ভাবনা, এটা তাদের বাচ্চা কিন্তু পুরোপুরি শ্বেতাঙ্গ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সবচেয়ে বেশি সম্ভাবনা তাদের বাচ্চাগুলা মিউল্যাটো হবে। কত পার্সেন্ট সম্ভাবনা? পরীক্ষায় কিভাবে প্রশ্নটা আসবে আমি তোমাদেরকে শেখাবো। আর এইটাকে আমরা বলবো যে, শব্দটা লেখা আছে এই জায়গায়, বইয়ের মধ্যে শব্দটা এইভাবে দেওয়া যে বাকি যে 4:4, একটা হলো গাঢ় বর্ণ আর হালকা বর্ণ। গাঢ় বর্ণ বলতে বোঝায়, গাঢ় বর্ণ শব্দটার অর্থ হলো তারা মিউল্যাটোর চেয়ে কালো কিন্তু কৃষ্ণাঙ্গর চেয়ে একটু ফর্সা, আর হালকা বর্ণ বলতে বোঝায় শ্বেতাঙ্গর তুলনায়
তাহলে এই তো এখন এখান থেকে এমসিকিউ আসবে যে দুজন মিউলেটর বিয়ে হলে কি ঘটনা ঘটবে, এইটা তোমার পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। এমসিকিউটা এইভাবে আসবে, দুজন মিউলেটো যাদের জিনোটাইপ এইরকম তাদের মধ্যে বিয়ে হলে সম্পূর্ণ শ্বেতাঙ্গ সন্তান হওয়ার সম্ভাবনা কত? সম্ভাবনা 16/1 সম্পূর্ণ কৃষ্ণাঙ্গ হওয়ার সম্ভাবনা কত? সম্পূর্ণ কৃষ্ণাঙ্গ হওয়ার সম্ভাবনা 16/1 হালকা বর্ণ হওয়ার সম্ভাবনা কত? হালকা বর্ণ হওয়ার সম্ভাবনা 16/4 বা 1/4। খেয়াল করো তো 1/4 মানে 25%। একইভাবে গাঢ় বর্ণ হওয়ার সম্ভাবনা কত? 4/16 1/4 সমান 25%। মিউলেটো হওয়ার সম্ভাবনা কত? এই পরীক্ষায় কিন্তু এভাবে অঙ্কতে এইভাবে আসবে 6/16 বা 3/8। তো এই যে পার্সেন্টেজগুলা কোনটা কত পার্সেন্ট হবার সম্ভাবনা, পরীক্ষায় কিন্তু এইভাবেই প্রশ্নটা আসবে যে এই কিলিয়ান এমবাপ্পের বউ যদি ওর মতো মিউলেটো হয়, ওর কৃষ্ণাঙ্গ বাচ্চা হওয়ার সম্ভাবনা কত, ওর শ্বেতাঙ্গ বাচ্চা হওয়ার সম্ভাবনা কত। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? এইটা লাইভ ক্লাস, এটা রেকর্ডেড ক্লাস না, আমি লাইভেই ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, তো কথা কি ক্লিয়ার? সব বুঝতে পেরেছি? পারবো? এখান থেকে প্রশ্ন আসলে পারা যাবে কিনা, এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কীরকম প্রশ্ন আসবে আমি তোমাদেরকে খেয়াল করাই দিব, একটু করে প্র্যাকটিস করব। বাট এই যে যতগুলা জিনের পরিমাণ বাড়তেছে ওই প্রকাশটা বেশি পাচ্ছে, এইটার নামই কোয়ান্টিটেটিভ। যদি এমন হতো যে যতগুলোই বি, একটা বি জিন, একটা বড় হাতের বি, মানে অনেকে যদি কোয়ান্টিটেটিভটা বুঝতে না পারো, আবার বলছি, একটা বি ছোট হাতে 3টা বি, তারপরও যদি কেউ কালো হতো তাহলে কিন্তু এটা সত্য হতো না। এখানে যার সংখ্যা বেশি সেই প্রকাশ পাবে। এই ঘটনাটাকেই বলা হয় কোয়ান্টিটেটিভ চরিত্র, এই ঘটনাটাকেই বলা হয় মাত্রিক চরিত্র। আশা করি কথাটা পরিষ্কার, ইনশাল্লাহ পারবো। এখান থেকে কি প্রশ্ন আসবে ইনশাল্লাহ? ঠিক আছে, ওকে। এবার লিঙ্গ নির্ধারণ নীতি, এখান থেকে 3-4টা লাইন পড়তে হবে। দেখো তো আমাদের পুরুষের ক্ষেত্রে আমরা বলি যে পুরুষের ক্ষেত্রে XY মানে পুরুষ, মেয়েদের ক্ষেত্রে 2টা X মানে মেয়ে। এই কথাটা কি সবার জন্য সত্যি? না, এই কথাটা সবার জন্য সত্যি না। এই জিনিসটা শুধুমাত্র আমরা মানুষরা মেনে চলি। এছাড়া মানুষ ছাড়া দেখো ড্রোসোফিলা, তেলাকুচা, গাঁজা এই উদ্ভিদগুলোতে এই ঘটনাটা পাওয়া যাবে। তার মানে কি পুরুষের শরীরে তুমি 2টা ক্রোমোজোম পাবা XY, মেয়ের শরীরে 2টা ক্রোমোজোম পাবা XX। এই ঘটনাগুলো কিন্তু সব জায়গায় বিদ্যমান না। মানুষ, ড্রোসোফিলা নামক মাছি, গাঁজা, তেলাকুচা এই গাছগুলাতে এইরকম পুরুষ মানে XY, মেয়ে মানে XX এইরকম বুঝাবে। কিন্তু দেখো কিছু কিছু যেমন ঘাসফড়িং, তাকায় দেখো ছাড় পোকা, এই উদ্ভিদগুলা ডায়াসকোরিয়া, এই উদ্ভিদগুলাতে তুমি যদি পুরুষ উদ্ভিদের দিকে পুরুষের দিকে তাকাও, ওর X শুধুমাত্র একটা X পাবা, মেয়ের দিকে তাকাও 2টা X পাবা। ওদের ক্ষেত্রেও মেয়ে মানে 2টা X, কিন্তু পুরুষ বলতে কিন্তু XY বুঝাবে না। পুরুষ বলতে বোঝানো হবে শুধু একটা মাত্র X বা XO, অর্থাৎ ওর একটা ক্রোমোজোম কম থাকবে। ভেরি ইম্পর্টেন্ট, এই কথাটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। XO, ও মানে 0, কিচ্ছু নাই, ও মানে কিন্তু কোনো ক্রোমোজোম নাই। এইটা দ্বারা পুরুষ বোঝানো হয় কোথায়? পুরুষ ঘাসফড়িংয়ে। তার মানে ধরো আমরা যদি তুলনা করি, একটা ড্রসোফিলা মাছি, ড্রসোফিলা মাছিতে পুরুষ বলতে কি বোঝায়? XY, কিন্তু একটা ঘাসফড়িংয়ে পুরুষ বলতে কি বোঝায়? XO। তার মানে ঘাসফড়িংয়ে কিন্তু একটা ক্রোমোজোম সবসময় কম থাকে। কোন ক্রোমোজোমটা? Y ক্রোমোজোমটা ঘাসফড়িংয়ে থাকে না। তার মানে ঘাসফড়িংয়ের একটা ক্রোমোজোম কম। এইটাই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। তাকিয়ে দেখো, এই ধরনের পুরুষ Y ক্রোমোজোম অনুপস্থিত, একটা X পেলে পুরুষ, 2টা X পেলে মেয়ে, একটা X পেলে পুরুষ, 2টা X পেলে মেয়ে। আমরা এটাকে লিখব XX XO পদ্ধতি, নারী পুরুষ। XX XY পদ্ধতি, নারী পুরুষ। কোথায় কোনটা পাওয়া যায় এই কথাটা আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। এবার সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এই টপিকটা পড়ানোর পর আমরা রক্তের পড়ায় চলে যাব। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, আমাদেরকে এইটার দিকে তাকায় দেখো, এই পড়াটাই আমাদের লাগবে। একদম খুবই কনসেপচুয়াল পড়া, ভালো মতো দেখো সবাই। দেখো তো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলার আগে তুমি দেখো তো এটা চিনতে পারো কিনা, সবাই কমেন্ট করবা।
সবাই কমেন্ট করবা। এইখানে কত লেখা আছে বলো, এই জায়গাতে কত লেখা আছে? সবাই দেখতে পাচ্ছ কিনা? কত লেখা আছে? $74, যারা যারা 74 দেখতে পাচ্ছ, ভেরি গুড। তার মানে তুমি লাল সবুজ কালার পার্থক্য করতে পারো, তুমি কালার ব্লাইন্ড না, রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস তোমার নাই। আচ্ছা, এই জায়গাতে কত লেখা আছে? এই জায়গাতে কত লেখা? সেম নাকি? সেম আসছে নাকি? একই জিনিস বারবার আসতেছে নাকি? এইটাতে কত লেখা? ভেরি গুড, 96। তাহলে তোমরা যারা এটা চিনতে পারছো, তোমরা যারা এটা চিনতে পারছো, তোমরা ইশিহারা টেস্ট, এই টেস্টের নাম হলো ইশিহারা টেস্ট। এই টেস্টে সবাই তোমরা পাস করলা, পাস। তোমরা সবাই এই টেস্টে কি করলা? তোমরা সবাই পাস করে গেলা, পাস করে গেলা। তার মানে তোমরা যারা চিনতে পেরেছো যে এই জায়গায় 96 আছে, তোমরা সবাই লাল সবুজ বর্ণান্ধতা মুক্ত। এখন তুমি যদি মেয়ে হও, তুমি এটা এমনি চিনতে পারার কথা, কারণ মেয়েদের লাল সবুজ বর্ণান্ধতা এমনি খুবই কম হয়, বিরল বিরল। আর তুমি যদি ছেলে হও, তাহলে তোমার এটা চিনতে না পারার একটা সম্ভাবনা আছে। তুমি যদি এই টেস্টে পাস করতে না পারো, তাহলে তুমি আর্মিতে চান্স পাবা না। আর্মিতে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় ইশিহারা টেস্ট করা হয়, এবং লাল সবুজ বর্ণান্ধ থাকলে সাধারণত তাদেরকে আর্মিতে নেওয়া হয় না। আচ্ছা, এমনকি মেডিকেলে পড়ার আগেও কিন্তু এই টেস্টটা করে নেওয়া হয়, যদিও আমি আজও পর্যন্ত শুনিনি কেউ কালার ব্লাইন্ড হওয়ার কারণে মেডিকেলে চান্স পাওয়ার পরেও পড়তে পারেনি। আমার নিজেরই একটা বন্ধু, ও কিন্তু কালার ব্লাইন্ড, ও আসলেই কালার ব্লাইন্ড। ও ও কিন্তু ঢাকা মেডিকেলে পড়েছে, বুঝতে পারলাম। তো ইশিহারা টেস্ট, এই রোগটার নাম কি? এই দেখো, লাল এবং সবুজের দিয়ে তৈরি এই টেস্টটার, এটার নাম হলো লাল সবুজ বর্ণান্ধতা। তার মানে এরা লাল এবং সবুজ যখন একসাথে মেশানো থাকে, এই কালারগুলা সে দেখতে পায় না, এটাকে আমরা বলবো লাল সবুজ বর্ণান্ধতা। সে বর্ণান্ধ, এই বর্ণগুলা দেখতে পায় না। এবং এই রোগটা একটা এক্স লিঙ্কড ডিজিজ, এটা এক্স ক্রোমোজোমের সাথে জড়িত। কারো যদি এক্স ক্রোমোজোমের এই জিনে সমস্যা হয়, এক্স ক্রোমোজোমের এই জিনে সমস্যা হয়, তাহলে তাকে আমরা ডিজিজ, সে এক্স লিঙ্ক ডিজিজ, এক্স ক্রোমোজোমের সমস্যার কারণে এই রোগটা হয়। এটারই মতো আরও কিছু রোগ আছে, যেমন হিমোফিলিয়া। কারো একবার হাত কাটা গেলে অনেকক্ষণ ধরে রক্ত পড়ে, বা শরীরের দাঁত তুললে অনেকক্ষণ ধরে রক্ত পড়ে। তারপরে মাস্কুলার ডিস্ট্রফি, জন্মগতভাবে প্রতিবন্ধী এই যে রোগগুলা, মাস্কুলার 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 ডিস্ট্রফি, লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এই যে রোগগুলা এগুলো সবগুলো এক্স লিঙ্ক ডিসঅর্ডার। এগুলো এক্স ক্রোমোজোমটা, মানুষের যে এক্স ক্রোমোজোমটা থাকে, সেই এক্স ক্রোমোজোমের যে জিনগুলো আছে, সেই জিনগুলোতে যদি গ্যাঞ্জাম লাগে, তাহলে এই রোগগুলো হতে পারে। এরকম আরও কয়েকটা রোগ আছে, আমরা বলবো। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ কথা, তোমাকে যে এই কথাটা জানতে হবে, সেটা হলো যে মেয়েদের এক্স ক্রোমোজোম কয়টা? মেয়েদের এক্স ক্রোমোজোম 2টা, ধরে নাও এইগুলো হলো এক্স ক্রোমোজোম। আর ছেলেদের এক্স ক্রোমোজোম কিন্তু ভাইয়া মাত্র একটা। ছেলেদের এক্স ক্রোমোজোম একটা, ওয়াই ক্রোমোজোম একটা। তার মানে ছেলেদের ওই একটা এক্স ক্রোমোজোম যদি নষ্ট হয়ে যায়, ওইটার মধ্যে যদি রোগ, ধরো ডি মানে রোগ, ধরো এইটাই সাদাটা হলো রোগ, ওইটার মধ্যে যদি রোগ আসে, ছেলেটার সাথে সাথে রোগাক্রান্ত হয়ে গেল, রোগাক্রান্ত। কিন্তু ধরো মেয়ের শরীরে এই রোগটা আসলো, কিন্তু ওর একটা ক্রোমোজোম রোগাক্রান্ত, আরেকটা কিন্তু আছে।
আরেকটা ওকে ব্যাকআপ দিবে, তাহলে মেয়েটা কিন্তু সাথে সাথে রোগ আক্রান্ত হবে না, ও তখন থাকবে বাহক অবস্থায়। যদি মেয়েদের একটা এক্স ক্রোমোজোম আক্রান্ত হয় তাহলে সে হয় বাহক, কিন্তু ছেলেদের আর বাহক হওয়ার কোনো সুযোগ নাই, কারণ ওর এক্স ক্রোমোজোম একটা, ও সাথে সাথে রোগাক্রান্ত হয়ে যাবে। কিন্তু মেয়েদের রোগাক্রান্ত হতে হলে, মেয়েটাকে যদি রোগাক্রান্ত হতে হয়, মেয়েটাকে রোগাক্রান্ত হতে হলে মেয়ের দুইটা এক্স ক্রোমোজোমের মধ্যেই রোগটা থাকতে হবে, দুইটা জায়গায় রোগটা থাকতে হবে, শুধুমাত্র তাহলে আমরা তাকে মেয়েটাকেও রোগাক্রান্ত বলতে পারবো। সেজন্য এক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলা মনে রাখতে হবে ছেলেদের বেশি হবে, এইটা সব সময় মনে রাখবা, ছেলেদের বেশি হবে, ছেলেদের বেশি হবে। এবং এই এক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলোকে একটা গুরুত্বপূর্ণ নামে ডাকা হয়, তোমরা যদি না জেনে থাকো তোমাদেরকে বলে দেই, এটাকে বলে মামু ভাগিনার রোগ। মানে কি মামু ভাগিনার রোগ? মানে কি, অর্থাৎ মামারও যদি মামার থাকে তাহলে ভাগনার হবে। খেয়াল করো, এই রোগটা যদি ছেলেদের হয়, যদি মামার থাকে তাহলে ভাগিনার হবে। ভাই কি বলেন? হ্যাঁ, আমরা এখন সেটাই পড়বো। ধরো এটা তোমাদের এগুলো তো রিটেনে আসবে না, বাট এমসিকিউতে দিতে পারে। ধরো একজন সুস্থ স্বাভাবিক বাবার সাথে, স্বাভাবিক পিতার সাথে তুমি একজন বাহক মায়ের বিয়ে দিলা, যিনি আক্রান্ত না কিন্তু বাহক, তার শরীরে এক্স ক্রোমোজোমটা আছে। তাহলে এদের জিনোটাইপ কেমন হবে তাকায় দেখো। এদের জিনোটাইপ স্বাভাবিক হলো এক্স ওয়াই, একদম স্বাভাবিক, কোনো ঝামেলা নেই। বাহক মানে এক্স এক্স ডি, ডি মানে ডিজিজ, ওর শরীরে রোগটা আছে। তাহলে বাচ্চা কেমন হতে পারে? বাচ্চা হতে পারে চার রকম, এক্স 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 ডি, এক্স ওয়াই, এক্স ডি ওয়াই। তাকায় দেখো যে মেয়েগুলা হবে, সেই মেয়েগুলা কিন্তু একজন, মেয়েগুলোর সবাই কিন্তু আলটিমেটলি বড় দাগে হবে সুস্থ, একজন জন্মানোর সম্ভাবনা পুরোপুরি সুস্থ, আরেকজন জন্মানোর সম্ভাবনা হলো বাহক। কিন্তু তুমি তাকায় দেখো তো, যদি ছেলে হয় 50-50 সম্ভাবনা। পৃথিবীতে কোন ছেলেটা আসবে ইউ জাস্ট নেভার নো। পৃথিবীতে কোন ছেলেটা আসবে তুমি জানো না। ধরো পৃথিবীতে যদি সুস্থ ছেলেটা আসে তাহলে তো বেঁচেই গেল, কিন্তু পৃথিবীতে কিন্তু বর্ণান্ধ ছেলে আসার চান্স আছে। তাহলে দেখো এই যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? বর্ণান্ধ হবার সম্ভাবনা আর সুস্থ। ওকে, এখান থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে আমি তোমাকে বলি। একজন সুস্থ পিতা এইটা বলে দিল, সাথে একজন বাহক মায়ের বিয়ে হলে কোনটি ঘটবে? সকল কন্যা হবে স্বাভাবিক, তুমি বলবা হ্যাঁ সকল কন্যা হবে স্বাভাবিক। তোমাকে বলবে 50% সম্ভাবনা একটা সন্তান হবে বর্ণান্ধ। দেখো দুইটা ছেলে জন্মানোর সম্ভাবনা, তার মধ্যে একটা হতে পারে বর্ণান্ধ, অবশ্যই 50-50 সম্ভাবনা। তুমি বলবা হ্যাঁ 50% সম্ভাবনা ওই ছেলেটা বর্ণান্ধ। তাহলে তুমি তাকায় দেখো, বাহক মা থেকে বর্ণান্ধ ছেলে পেয়ে গেলা। এখন তুমি যদি ওই মায়ের বংশে খুঁজো, তুমি যদি মায়ের বংশে খুঁজো, তাহলে তুমি দেখবা যে মায়ের কোনো না কোনো ভাই এরকম বর্ণান্ধ। তুমি বলবো ভাই এটা কিভাবে? আচ্ছা দেখো আমি তোমাকে বুঝাচ্ছি। এই জিনিসটাকেই আমরা, এই যে ছেলেটা আসছে, ধরো এই ছেলেটা তো বর্ণান্ধ, পৃথিবীতে যদি ওর একটা বোন জন্মায়, ওর বোনটা হবে কি? ওর বোনটা হবে বাহক। এই বোনটা যখন একটা আবার সুস্থ ছেলেকে বিয়ে করবে, দেখো তো বোনটা ওর মায়ের রোলে ফেরত গেল না? বোনটা ওর মায়ের রোলের মতো ফেরত গেল না? তখন ওই বোনের বাচ্চাটা কি হবে? ওই বোনের বাচ্চাটা হবে বর্ণান্ধ। তার মানে এই বোনের ভাই হলো মামা, আর এই বোনের বাচ্চা হবে বর্ণান্ধ। অর্থাৎ এটা ছেলেদের বেশি হয়, এবং সাধারণত এটা মামাদের থাকলে ভাইগনাদের হতে পারে, কোনো ভাইগনার থাকলে তার মামার বংশে এটা খুঁজে দেখতে হবে। কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে সবসময় মনে রাখতে হবে যে লাল সবুজ বর্ণান্ধতা, মাস্কুলার ডিস্ট্রফি, হিমোফিলিয়া মূলত 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 এইগুলা ছেলেদের হয়। সবচেয়ে বেশি এগুলো কাদের হয়? সবচেয়ে বেশি এগুলা
ছেলেদের হয়। ঠিক আছে, এই প্রশ্নটা জবিতে অনেক আসে, তো ভেরি গুড, অনেক আসলে তো খুবই ভালো। আমরা তাহলে এটা আলোচনা করলাম। দেখো, এক্স ক্রোমোজোমে যে সমস্যাটা হবে সেটাকে আমরা বলবো এক্স লিঙ্ক ডিসঅর্ডার, এবং এটা কাদের বেশি হয়? ছেলেদের বেশি হয়। কোন টেস্ট করলাম এটা সব তুমি তো দেখতেই পাচ্ছ আশা করি। আমরা ইশিহারা টেস্ট করি, কার কার মধ্যে বিয়ে, বর্ণান্ধ পুরুষ স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে দিলে কি ঘটনা ঘটবে তুমি এটা এখন নিজেই বের করতে পারবা। পার্সেন্টেজগুলো কি ঘটবে ইনশাল্লাহ তুমি নিজেই বের করতে পারবা। দেখো, যুক্তরাষ্ট্রের 100 জনের মধ্যে 8 জন ছেলে বর্ণান্ধ, আর মেয়েরা মাত্র 0.5%, মানে 100 জনে একজনও না। তাহলে ছেলেরাই মূলত বেশি আক্রান্ত হয়, এটাই মনে রাখতে হবে। তো এই টপিকগুলো থেকে এটাই প্রশ্ন, এই প্রশ্নই আসবে। আর কি কি এরকম রোগ আছে? তাহলে রোগগুলো 4টা রোগ তো আমরা আলোচনা করলাম, লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, মাসকুলার ডিস্ট্রফি, এই রোগগুলা তো এক্স লিঙ্কড। এছাড়া আরো কিছু রোগ আছে, রোগগুলোর নাম একটু তুমি তাকায় দেখো। রাতকানা, ডায়াবেটিস ইনসিপিডাস, ফ্রেজাইল এক্স সিন্ড্রোম, নামগুলো পড়তে হবে। এইগুলা থেকে প্রশ্ন আসবে না তোমার পরীক্ষায়, মূলত নাম আসবে, মূলত নাম থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, এবং এটাই হলো গুরুত্বপূর্ণ, নাম থেকে প্রশ্ন করবে। বুঝতে পেরেছি? ওকে, আরে আরে ওয়েট, আচ্ছা, আশা করি সবাই দেখতে পাচ্ছ। ঠিক আছে, ওকে। তো এক্সি মানে কি? আচ্ছা, বইয়ে যেভাবে লেখা সেটা দিয়েই তোমাকে করতে হবে তা না, তুমি তোমার মতো করে ধরে নিলেই হবে। বইয়ে যেটা করেছে সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। বইয়ে এক্স সি এইটা বলেছে নর্মাল, এটাকে বলেছে নর্মাল জিন। সি মানে কি? কালার, অর্থাৎ যার চোখে কালারের পাওয়ার ঠিক আছে, যে চোখ দিয়ে ঠিক মতো কালার দেখতে পারে। আর যার রোগ আছে সেটাকে তারা বলেছে এক্স ছোট হাতের সি, এর কালারের পাওয়ারটা ছোট হয়ে গেছে, চোখে ঠিক মতো দেখতে পারে না। বইয়ে এই কাজটা করেছে। বাট তোমার অঙ্ক করার জন্য এক্সি মেক্সি কিছুই করা দরকার নেই। তোমাকে বলবে একজন বর্ণান্ধ পুরুষের সাথে একটা সুস্থ স্বাভাবিক মহিলার বিয়ে, এই যে তুমি ধরে নিলা বর্ণান্ধ পুরুষ এক্স, বি মানে ডিজিজ, সাথে বিয়ে কার সাথে? সুস্থ মেয়ের সাথে। তাহলে সন্তানগুলো কেমন হবে? বর্ণান্ধ বাবার সকল সন্তান একদমই সুস্থ হয়। তাকায় দেখো, বর্ণান্ধ বাবার সকল সন্তান 100% সুস্থ হয়। দিস ইজ গুড। আশা করি সবাই তোমরা দেখতে পাচ্ছ বর্ণান্ধ বাবার সব সন্তান সম্পর্কে ইনশাআল্লাহ দেখতে পেলাম কিনা। ঠিক আছে, গুড। তাহলে আমরা এই টপিকটা পড়ে ফেললাম। এইবার আমরা মূলত পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে যা যা বললাম, গত ক্লাসেও যা যা বলেছি তা থেকেই এখানে দাগানো লাইনগুলো পড়ে নিতে পারো। মাসকুলার ডিস্ট্রফি ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ না। এবার আমরা রক্তের গ্রুপ নিয়ে পড়বো, কে কাকে রক্ত দিতে পারবে। এটা কিন্তু পরীক্ষার জন্য ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, এবং খুবই দ্রুততার সাথে এটা আমরা পড়ে ফেলবো। খুবই দ্রুততার সাথে আমরা এইটা পড়ে ফেলবো, এবং এইটা আমাদেরকে দ্রুততার সাথেই পড়তে হবে। দিস ইজ এ মাস্ট টু নো। এটা না বুঝতে পারলে পরীক্ষায় সমূহ ভুল হবে, বিশাল বিশাল ভুল করবা, এই ভুল থেকে কোনো মুক্তি পাবা না। ওয়াও, কি সুন্দর! এই ছবিটা দিয়ে আমাদের কাজ হবে না। এই ছবিটা সুন্দর, কিন্তু ওই ছবিটা যেহেতু ফেটে যাচ্ছে, ওই ছবিটা নেওয়া যাবে না। রেদার দেন ওই ছবিটার যে এই ভার্সনটা আমাদেরকে সেই সাহায্য করবে। তাকায় দেখো, আমাদের সমাজে অনেকগুলো ব্লাড গ্রুপ থাকলেও আমরা মাত্র ফলো করি যেই সিস্টেমটা, সেটাকে বলে এবিও ব্লাড গ্রুপ। কে কাকে রক্ত দিতে পারবে, কে কাকে রক্ত দিতে পারবে না, এইটা আমরা এখন বুঝবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার করে প্রশ্ন আসে, এই বক্সটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি জানি যে তোমাদের মধ্যে কারো রক্তের গ্রুপ এ পজিটিভ, কারো রক্তের গ্রুপ বি পজিটিভ, কারো রক্তের গ্রুপ এবি পজিটিভ, কারো রক্তের গ্রুপ ও পজিটিভ। আমি গ্যারান্টি দিতে পারি তোমাদের মধ্যে রক্তের গ্রুপ নেগেটিভ খুবই কম লোকের আছে। কারো যদি থাকে তোমরা কমেন্ট করতে পারো, তোমাদের কার রক্তের গ্রুপ কি তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো। তোমরা সবাই কমেন্ট করো, তোমরা দেখবা যে তোমার নেগেটিভ রক্তের গ্রুপ এখানে অলমোস্ট 100 জনের মধ্যে হাতে গুনে সর্বোচ্চ 5 জনকে পাওয়া যাবে। ওকে, তার মানে পজিটিভ বেশি কেন? কারণ পজিটিভটাই প্রকট বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্যই প্রকাশিত হয়, নেগেটিভটা সাধারণত
প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেটা সাধারণত কম প্রকাশিত হয়। 100 জন লোকের মধ্যে মাত্র 5 জনকে তুমি নেগেটিভ পেতে পারো। আচ্ছা, সে যাই হোক, এখন এই যে আমার রক্তের গ্রুপ কি, তোমরা যদি আমাকে প্রশ্ন করো, আমি বলবো আমার রক্তের গ্রুপ হলো বি পজিটিভ। ওকে, তো বি পজিটিভ হলো আমার রক্ত। আমার সাথে কার কার মিল আছে আগে থেকে জানাই রাখো, বিপদে পড়লে তোমরা আমাকে রক্ত দিতে এসো। আচ্ছা ফাইন। তো এখন এই রক্তের গ্রুপ কিসের ভিত্তিতে তৈরি করা হয়, তোমাকে যদি কেউ প্রশ্ন করে, সবাই তাকায় দেখো তো। রক্তের গ্রুপ তৈরি করা হয় এই যে লোহিত রক্তকণিকা, এইটার গায়ে থাকা অ্যান্টিজেনের উপর ভিত্তি করে। বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলেন এই ধরনের অ্যান্টিজেন যার থাকবে তার রক্তের গ্রুপকে আমরা বলবো এ। এই ধরনের অ্যান্টিজেন লোহিত রক্তকণিকার গায়ে যার থাকবে তার রক্তের গ্রুপকে আমরা বলবো বি। বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলেন এই দুইটাই যার গায়ে থাকবে, তার মানে সে কি হবে, দেখো এও আছে বিও আছে, তার নাম হবে এ বি। আর যার গায়ে কোন এইরকম কোনো অ্যান্টিজেনই থাকবে না, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ও। অর্থাৎ রক্তের গ্রুপ 4 প্রকার। লোহিত রক্তকণিকার গায়ে যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে রক্তের গ্রুপ এ। লোহিত রক্তকণিকার গায়ে যদি বি অ্যান্টিজেন থাকে রক্তের গ্রুপ বি। যদি দুইটাই থাকে এ বি, যদি একটাও না থাকে ও। আমরা দেখতে পাচ্ছি যে লোহিত রক্তকণিকার গায়ে থাকা অ্যান্টিজেনের উপরে ভিত্তি করে আমরা ব্লাড গ্রুপিং করি, এটাই কিন্তু পরীক্ষায় দিবে। 1 নাম্বার কথা তোমাদেরকে জানতে হবে, যেখানে অ্যান্টিজেন থাকে অ্যান্টিবডি বলে একটা বিষয় আছে, অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি। এখন ব্যাপারটা অনেকটা এইরকম, ধরো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি একে অপরের শত্রু। অ্যান্টিজেনকে ধ্বংস করে দেয়, অ্যান্টিজেনকে মেরে ফেলে হলো অ্যান্টিবডি। অ্যান্টিজেনকে মেরে ফেলে হলো অ্যান্টিবডি। তো যার শরীরে এ অ্যান্টিজেন আছে তার শরীরে যদি এ অ্যান্টিবডি থাকে, তাহলে এই অ্যান্টিজেনের অ্যান্টিবডি যুদ্ধ করে সব রক্তের কোষগুলা তো মারা যাবে, তারা তো একদম মৃত্যুবরণ করবে। সেই জন্য আল্লাহ পাক কি করলেন, যাদের শরীরে এ অ্যান্টিজেন আছে তাদেরকে তিনি এ অ্যান্টিবডি দিলেন না। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে তাদের শরীরে কোন অ্যান্টিবডি থাকে, বি অ্যান্টিবডি। অর্থাৎ বি অ্যান্টিজেনের পরিবর্তে এগেইনস্টে যে অ্যান্টিবডিটা, মানে উল্টা, যার শরীরে এ অ্যান্টিজেন তার শরীরে বি অ্যান্টিবডি, যার শরীরে বি অ্যান্টিজেন তার শরীরে এ অ্যান্টিবডি, যার শরীরে দুইটাই অ্যান্টিজেন তার শরীরে কোনো অ্যান্টিবডি থাকে না, কারণ অ্যান্টিজেন তো দুইটা, যেটাই দিব সেটাই মারামারি করবে। আর যার শরীরে কোনো অ্যান্টিজেন নাই তার শরীরে দুইটা অ্যান্টিবডি থাকে, কারণ এখানে তো কোনো অ্যান্টিজেন নাই, এরা তাহলে এর দুইটা অ্যান্টিবডি থাকে। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু দিয়ে দিবে এইটুকু কথা। এখন এই কথাটা বোঝাটা কেন গুরুত্বপূর্ণ, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই অ্যান্টিবডিগুলা হলো ধরো পুলিশ বা এরা ধরো আর্মি, এই অ্যান্টিবডিগুলা তুমি মনে রাখবা আর্মি, এরা গুলি করে অন্যকে মেরে ফেলবে। যখনই সে যখনই সে বি কে দেখতে পাবে অমনি সে বি কে মেরে ফেলবে। অ্যান্টি এ যখনই এ অ্যান্টিজেনকে পাবে সাথে সাথে গুলি করে মেরে ফেলবে। যার শরীরে দুইটাই আছে, এ বি যাকেই পাক তাকেই সে মেরে ফেলবে। এই কথাটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, তাহলেই তুমি বুঝতে পারবা কে কাকে রক্ত দিতে পারবে, কে কাকে রক্ত দিতে পারবে না। ভালো মতো তাকানোর চেষ্টা করি, আসো। যে কিনা অ্যান্টি বি, তাহলে এ ব্লাড গ্রুপের শরীরে বি অ্যান্টিবডি আছে, তুমি যদি একে বি ব্লাড গ্রুপের রক্ত দাও সাথে সাথে বিটাকে মেরে ছারখার করে দিবে, কারণ অলরেডি ওর শরীরে বি আছে। তাহলে একে তুমি বি ব্লাড গ্রুপের রক্ত দিতে পারবা না। একইভাবে একে তুমি এবি ব্লাড গ্রুপের রক্ত দিতে পারবা না, কারণ এই যে বি আছে, বি আর বি মারামারি করে একদম মারামারি ফাইট হয়ে যাবে। কিন্তু তুমি তাকায় দেখো তো, তুমি কিন্তু ওকে ও ব্লাড গ্রুপের রক্ত দিতে পারবা, কারণ ও এর শরীরে তো কোনো বি নাই, এ কাকে গিয়ে মারবে। তার মানে আমরা দেখতে পেলাম এ ব্লাড গ্রুপকে বি দিতে পারবে না, এ বি দিতে পারবে না, কারণ তাদের শরীরে বি আছে। একইভাবে বি ব্লাড গ্রুপকে, যেহেতু ওর মধ্যে অ্যান্টিবডি এ থাকে, এ দেওয়া মাত্র মেরে ফেলবে, এ দেওয়া মাত্র রক্তটাকে মেরে ফেলবে। কিন্তু ও এর শরীরে তো এ নাই, ও কিন্তু দিতে পারবে। খেয়াল করলাম কিনা? এবার এবি ব্লাড গ্রুপের কোনো আর্মি নাই, তুমি যারই রক্ত দাও এর বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না। তাকায় দেখো, এ দিলা,
হ্যাঁ নিয়ে নিল, কারণ কোনো অ্যান্টিবডি নাই। বি দিলা, হ্যাঁ নিয়ে নিল। ও দিলা, হ্যাঁ নিয়ে নিল। যেহেতু এ বি সবার কাছ থেকে রক্ত নিতে পারে, সেই জন্য এটাকে বলে সর্বজনীন গ্রহিতা। এ সর্বজনীন গ্রহিতা, সবার কাছ থেকে রক্ত নিতে পারে। কিন্তু তুমি ভালো মতো তাকাও তো, তুমি ভালো মতো তাকাও, পুরো বোর্ডটা দেখা যাচ্ছে না। কেন পুরো বোর্ডটা দেখা যাচ্ছে না? আমি তো পুরোটাই দেখাচ্ছি। আচ্ছা, এই পাশটা দেখা যাচ্ছে না, এই পাশটা দেখাচ্ছি। ও ব্লাড গ্রুপকে দেখো তো, ওর শরীরে অ্যান্টি এও দাঁড়ায় আছে, ওর শরীরে অ্যান্টি বিও দাঁড়ায় আছে। ওকে তুমি যাই দাও, যদি এ দাও, এ কে ধ্বংস করে দিবে। বি দাও, বি কে ধ্বংস করে দিবে। এ বি দাও, এ বি কে ধ্বংস করে দিবে, কারণ এ আর বি কে মারার জন্য আগে থেকেই ওরা রেডি আছে। তাহলে ও ব্লাড গ্রুপকে কেউ রক্ত দিতে পারবে না। ও এর জন্য এটা কত একটা হতাশার কথা। তাহলে তুমি তাকায় দেখো, ও সবাইকে দিতে পারে, ও সবাইকে রক্ত দেয়, কারণ ওর কোনো বীজ দাঁত নাই, ওর কোনো অ্যান্টিজেন নাই। ও সবাইকে দেয়, কিন্তু ওকে কেউ দিতে পারে না। ও সবাইকে দেয়, কেউ দিতে পারে না রক্ত। সেই জন্য ও যেহেতু এরকম এত মহান, ওকে বলা হয় ইউনিভার্সাল ডোনার। ও ও তাহলে সবচেয়ে বেশি দাতাকে, সর্বজনীন দাতাকে, সর্বজনীন দাতা। খেয়াল করো, ও যাকে খুশি তাকেই দিতে পারবে। সর্বজনীন দাতা হলো ও ব্লাড গ্রুপ। আপাতত এইটুকু শিখতে পারলাম কিনা। ও কেন সবাইকে দিতে পারে? কারণ ও এর শরীরে তো কোনো অ্যান্টিজেন নাই। যখনই এ কে দিল, অ্যান্টি বি কাকে মারবে? কারণ ওর তো বি নাই। এ কে দিল, এ কাকে মারবে? ওর তো এ নাই। এবিকে তো সবাই দিতে পারে, কারণ এবির তো আর্মি নাই। আর নিজের ব্লাড গ্রুপ নিজেকে তো দিতে পারবেই। তাহলে দেখো, ও সবাইকে দিতে পারে, সেজন্য ওকে বলে সর্বজনীন দাতা। আর ও সবাইকে দিতে পারে, আর এবিকে সবাই দিতে পারে। সেই জন্য আপাতত আমরা যেটুকু শিখলাম, ও হলো সর্বজনীন দাতা, এবি সর্বজনীন, এবি হলো সর্বজনীন, এবি হলো সর্বজনীন গ্রহিতা। ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পেরেছি কিনা? এবি হলো সর্বজনীন, সর্বজনীন, সর্বজনীন গ্রহিতা। তাহলে দ্যাট ইজ গুড। আশা করি আমরা এইটুকু আপাতত শিখতে পারলাম, এবং এইটাই কিন্তু পরীক্ষায় আসবে। সর্বজনীন দাতাকে, সর্বজনীন গ্রহিতাকে, কে কাকে রক্ত দিতে পারবে, কে কাকে পারবে না, এই পর্যন্ত আমরা সবাই শিখতে পারলাম। ধরো তুমি ভবিষ্যতে কখনো ডাক্তার হয়েছো, বা তোমার কোনো আত্মীয় অসুস্থ, ভালো করে বুঝো, তোমার কোনো আত্মীয় অসুস্থ যার রক্তের গ্রুপ এ পজিটিভ, ওকে, যার রক্তের গ্রুপ এ পজিটিভ, কিন্তু আশেপাশে তুমি অনেক খুঁজে এ পজিটিভ রক্ত পেলা না। তুমি এ পজিটিভ এই লোকটাকে এ পজিটিভ ছাড়াও ও পজিটিভ এবং ও নেগেটিভ রক্ত দিতে পারবা। এমনকি এ ছাড়াও ও দিতে পারবে, কারণ ও সবাইকে দিতে পারে। একইভাবে ধরো তোমার রক্তের গ্রুপ বি, তাহলে তুমি ওকে বিও দিতে পারবা, বি ছাড়াও ও পজিটিভ, ও নেগেটিভ দিতে পারবা। রক্তের গ্রুপ এ বি পজিটিভ, তুমি তো ওকে এ বি পজিটিভ তো দিতে পারবাই, এ বি নেগেটিভ তো দিতে পারবাই, এটা ছাড়াও ও পজিটিভ, ও নেগেটিভ দিতে পারবা, কারণ ও হলো সর্বজনীন দাতা। ওর রক্তটা নিলে খুব একটা ক্ষতি হয় না, যদিও একটু একটু ক্ষতি হয়, কিন্তু তারপরে সেটা কাজ চালানোর মতো আর কি। সবসময় নিজের গ্রুপের রক্তই নেওয়া উচিত। একান্ত যদি বিপদে পড়ি, তাহলে ওর গ্রুপের রক্ত নেওয়া যেতে পারে। কিন্তু এইখানে দেখো তো, তোমরা আমাকে সবাই উত্তর দাও যারা ভার্সিটি অ্যাডমিশন অলরেডি আছো। খেয়াল করো তো, ধরো একটা মানুষের ও নেগেটিভ রক্তের প্রয়োজন, তুমি কি ওকে ও পজিটিভ রক্ত দিতে পারবা নাকি না? এটা কি পারবো, ইয়েস নাকি নো? আমরা কি এটা দিতে পারবো নাকি না, বলো তো? ও নেগেটিভ ব্যক্তিকে ও পজিটিভ রক্ত দেওয়া যাবে নাকি যাবে না, বলো? আমি যারা ফেসবুকে আমার গ্রুপে ক্লাস করছো, প্রাইভেট ব্যাচে, সবাই বলো, দেওয়া যাবে নাকি যাবে না?
সবার উত্তর দেখি, উত্তর তো কারোই দেখতে পাচ্ছি না। ফেসবুকে যে প্রাইভেট গ্রুপে যারা কাজ করছো এরা খাজনার চেয়ে বাজনা কথা বেশি বলতেছে। এদের আসলে মানে কি বলবো। তাহলে আমি বললাম ও নেগেটিভকে ও পজিটিভ দেওয়া যাবে কিনা। সবসময় মনে রাখতে হবে একটা সূত্র, গোল্ডেন রুল মনে রাখবা, গোল্ডেন রুল, নেভার, আমরা সবসময় বলি যে পজিটিভিটি ছড়াও, কিন্তু রক্তের ক্ষেত্রে এটা উল্টা। নেভার গিভ পজিটিভ ব্লাড টু নেগেটিভ। কখনোই পজিটিভ রক্ত নেগেটিভকে দিবা না। ও নেগেটিভকে ও পজিটিভ রক্ত দেওয়া যাবে নাকি? উত্তর হলো কখনোই না। অর্থাৎ তুমি কখনোই এ পজিটিভ রক্ত এ নেগেটিভকে দিবা না। তুমি কখনোই বি পজিটিভ রক্ত বি নেগেটিভকে দিবা না। তুমি কখনোই ও পজিটিভ রক্ত ও নেগেটিভকে দিবা না। তুমি কখনোই এবি পজিটিভ রক্ত এবি নেগেটিভকে দিবা না। কিন্তু নেগেটিভ রক্ত পজিটিভকে দেওয়া যাবে। ব্যাপারটা কিন্তু মজার। এবি নেগেটিভ রক্ত তুমি পজিটিভকে দিবা, কোনো সমস্যা নাই। বি নেগেটিভ রক্ত আছে, বি পজিটিভ পাওয়া যায় নাই, দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। এ নেগেটিভ রক্ত আছে, এ পজিটিভকে দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। ও পজিটিভ রক্ত ও নেগেটিভকে দেওয়া যাবে কি? না। ও নেগেটিভ রক্ত ও পজিটিভকে দেওয়া যাবে? অবশ্যই যাবে। তাহলে কখনোই নেগেটিভ ব্যক্তিকে পজিটিভ রক্ত দেওয়া যাবে না, কিন্তু নেগেটিভ রক্ত পজিটিভ ব্যক্তিকে দেওয়া যাবে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তোমরা এখন বলতে পারবা ভাই কেন এই ঘটনাটা ঘটে? কারণ আমরা এই যে পজিটিভ নেগেটিভ কথাটা বলি, এই পজিটিভ মানে হলো RH ফ্যাক্টর যার শরীরে থাকে, RH ফ্যাক্টর। তোমরা বলবো ভাই RH ফ্যাক্টর মানে আবার কি? কিছু তথ্য তো পরীক্ষার হলে যাওয়ার আগে জেনেই যাওয়া উচিত। এই তথ্যগুলো তোমাকে আমি জানিয়েই দিচ্ছি। এই যে RH শব্দটা আসছে, এই বানরগুলোর নাম হলো রেসাস বানর। দেখো তোমার দিকে ও মায়ের বুকের দুধ খাচ্ছে ছোট্ট বানরটা, কিউট বানরটা। এই বানরগুলোর নাম হলো রেসাস বানর। রেসাস, রেসাস বানর। এই রেসাস বানরের প্রথম অক্ষর দুইটা RH। এই RH থেকে RH ফ্যাক্টর শব্দটা এসেছে। প্রথমবারের মতো এই RH ফ্যাক্টর বা রক্তের এই প্রোটিনটা, এই অ্যান্টিজেনটা এদের শরীরে আবিষ্কার হয়। সেই জন্য এই ফ্যাক্টরটার নামকরণও এদের উপরেই করা হয়েছে। যে সকল মানুষের শরীরে RH ফ্যাক্টর থাকে তাদেরকে আমরা বলি পজিটিভ। যাদের শরীরে RH ফ্যাক্টর থাকে না তাদেরকে আমরা বলি নেগেটিভ। তুমি বি পজিটিভ মানে কি? তোমার লোহিত রক্তকণিকায়, তুমি বি পজিটিভ মানে তোমার লোহিত রক্তকণিকায় বি অ্যান্টিজেন আছে এবং একই সাথে RH অ্যান্টিজেন আছে। এই জন্য তোমার নাম বি পজিটিভ। আর তুমি বি নেগেটিভ মানে তোমার রক্তে শুধুমাত্র বি অ্যান্টিজেন আছে কিন্তু RH অ্যান্টিজেন নাই। তাহলে যেই মানুষটা, এইটা বুঝতে হবে তোমাকে। দেখো তো, যেই মানুষটা, ধরো এইটা একটা মানুষ, আমরা এখন আঁকবো। ধরো এই যে আমাদের প্রিয় বল্টু, বল্টু আর সল্টু। এই হলো বল্টু, এই হলো সল্টু। ওদের হাত পা দিয়ে দেই। বল্টু আর সল্টু আমাদেরকে সাহায্য করবে আজকের আলোচনায়। এর রক্তের গ্রুপ বি পজিটিভ, তার মানে বি এবং RH দুইটাই থাকে। এর রক্তের গ্রুপ বি নেগেটিভ, শুধুমাত্র বি থাকে। তুমি যদি পজিটিভের রক্তটা ওর শরীরে দাও, দেখো তো কি ঘটনা ঘটবে। এই RHটা, এই যে RBCটা গেল, এই যে এখানকার যে RH, এই RHটা যখন এর শরীরে প্রবেশ করবে, এর শরীর তো RHটাকে কোনোদিন চিনে না, এ ভাববে এটা একটা জীবাণু। এই RH এর বিরুদ্ধে এ অ্যান্টিবডি তৈরি করবে। অ্যান্টিবডি, RH এর বিরুদ্ধে নেগেটিভ রক্তটা অ্যান্টিবডি তৈরি করবে। অ্যান্টিবডি, অ্যান্টিবডি। RH এর বিরুদ্ধে নেগেটিভ রক্তটা অ্যান্টিবডি তৈরি করবে এবং সকল রক্তকণিকাগুলোকে ভেঙে দিবে। কারণ যার শরীরে যেটা নাই তার শরীর সেটাকে
বিষ হিসাবে চিন্তা করবে। তো তুমি কখনোই পজিটিভ রক্তটা নেগেটিভ রক্তকে দিতে পারবা না, নেভার এভার তুমি এটা কখনোই দিতে পারবা না। দিলেই ওই রক্তগুলা ওর শরীরে রক্ত ভেঙে জন্ডিস তৈরি হবে, ভয়ঙ্কর ঘটনা, এমনকি মানুষ মারাও যেতে পারে। সেজন্য নেভার গিভ নেগেটিভ পজিটিভ রক্ত টু, নেভার গিভ পজিটিভ রক্ত টু নেগেটিভ। তাহলে এখন ছোট্ট ভাই বোনেরা, আমরা যে বললাম যে ও গ্রুপ হলো ইউনিভার্সাল ডোনার, ও গ্রুপ ইউনিভার্সাল ডোনার। এখন ও গ্রুপ তো দুই রকম, একটার নাম হলো ও পজিটিভ, একটার নাম হলো ও নেগেটিভ। তুমি একটু তাকায় দেখো তো, ও পজিটিভ কাকে কাকে রক্ত দিতে পারবে? নিজেকে, এ গ্রুপকে, বি গ্রুপকে, এ বি গ্রুপকে, ও সবাইকেই দিতে পারবে। কিন্তু চাইলেও কোনো নেগেটিভকে রক্ত দিতে পারবে না, কারণ নেভার গিভ পজিটিভ রক্ত টু নেগেটিভ। কিন্তু ও নেগেটিভ কিন্তু সবাইকেই রক্ত দিতে পারবে। ও নিজেকে দিতে পারবে, এ পজিটিভ এ নেগেটিভকে দিতে পারবে, বি পজিটিভ বি নেগেটিভকে দিতে পারবে, এ বি পজিটিভ এ বি নেগেটিভকে দিতে পারবে। কারণ নেগেটিভকে নেগেটিভ রক্ত দিতে পারবে, পজিটিভকেও নেগেটিভ রক্ত দিতে পারবে। তাহলে আসলে ইউনিভার্সাল ডোনার হলো আসলে ও নেগেটিভ। পরীক্ষায় যদি প্রশ্ন আসে ইউনিভার্সাল ডোনার কোনটা, তোমাকে উত্তর করতে হবে ইউনিভার্সাল ডোনার হলো ও নেগেটিভ। অপশনে দুইটাই থাকবে, ও পজিটিভও থাকবে ও নেগেটিভও থাকবে। তুমি উত্তর দিবা ইউনিভার্সাল ডোনার ও নেগেটিভ। ওকে, আচ্ছা, এইবার তুমি একটু তাকায় দেখো, এবার হলো এ বি। এবিকে আমরা বলেছি সর্বজনীন গ্রহিতা, এ সবার ব্লাড গ্রহণ করে। একে আমরা বলেছি সর্বজনীন গ্রহিতা, এ সবার ব্লাড গ্রহণ করে। খেয়াল করো তো, এ বি পজিটিভকে কে কে রক্ত দিতে পারবে? এ পজিটিভ পারবে, বি পজিটিভ পারবে, ও পজিটিভ পারবে। পজিটিভকে তো নেগেটিভ রক্ত দিতে পারবে, সবগুলা নেগেটিভ, অল নেগেটিভ, সব নেগেটিভও পারবে। কিন্তু এ বি নেগেটিভকে কিন্তু এ বি পজিটিভ রক্ত দিতে পারবে না, এ পজিটিভ রক্ত দিতে পারবে না, কোনো পজিটিভই একে রক্ত দিতে পারবে না। তার মানে যদিও এটা এ বি, এটা কিন্তু আসলে সর্বজনীন গ্রহিতা না, সর্বজনীন গ্রহিতা হলো এ বি পজিটিভ। এইটাই পরীক্ষায় আসবে, সর্বজনীন গ্রহিতা কোনটা? ইউনিভার্সাল রিসিভার, সর্বজনীন গ্রহিতা এ বি, সর্বজনীন গ্রহিতা কোনটা? এ বি পজিটিভ। ঠিক আছে, ওকে, ইনশাআল্লাহ বুঝতে পারলাম। ওকে ওকে, রিডক্স রাতুল তুমি ফোনটাকে কাইট করে নাও, ইউটিউবে যারা ক্লাস করছো ফোনটাকে হেলায় নাও। তাহলে সর্বজনীন গ্রহিতা বললে এবি পজিটিভ, সর্বজনীন দাতা বললে ও নেগেটিভ। এখন বাবা মায়ের রক্ত, এখন তোমাকে যদি প্রশ্ন করে বাবা মায়ের রক্ত, ধরো আমরা এটা প্রায়ই প্রশ্ন করি যে বাবার রক্ত এ, মায়ের রক্ত বি, বাচ্চার রক্ত কি হবে? এরকম যদি কেউ প্রশ্ন করে বাবার রক্ত এ, মায়ের রক্ত বি, এইটা নির্ভর করছে যে বাবার রক্তটা কেমন। আমরা বলেছি যে কোনো রক্তের গ্রুপের জন্য দুইটা জিন লাগে। ধরো বাবার জিনটা হলো এল এ এল এ, মানে পুরো বিশুদ্ধ। মায়ের জিনটা এল বি এল বি, বি রক্তের জন্য দুইটা জিন এল বি এল বি, এ রক্তের জন্য দুইটা জিন এল এ এল এ। তাহলে বাচ্চার রক্ত কেমন হতে পারে তাকায় দেখো তো, যেভাবেই যাও বাচ্চার রক্ত হবে এই রকম এল এ এল বি, এ আর বি একসাথে থাকলে বাচ্চার রক্তের গ্রুপ হবে এ বি। তাহলে তোমাকে যদি বলে দেয় যে বাবা বিশুদ্ধ এ রক্তের গ্রুপ, মাও বিশুদ্ধ বি, বাচ্চার রক্তের গ্রুপ কি হবে? বাচ্চা হবে এ বি। এইটা হলো একটা টাইপ, এইটা একটা টাইপ। বাবার রক্তের গ্রুপ এ বি হলে মায়ের রক্তের গ্রুপ কেমন, বাচ্চার রক্তের গ্রুপ কেমন হবে? এইবার দেখো যদি বলে বাবাও এ, বাবা এ মা বি, কিন্তু বাচ্চার রক্তের গ্রুপ ও, এটা কি হতে পারে নাকি পারে না? অবশ্যই হতে পারে। এটা শুধুমাত্র তখন হতে পারে যদি বাবার এটা হয় অবিশুদ্ধ, একটা এল এ আর একটা এল নট, মানে ওই জিনটা কার্যকর জিন না, একটা এল বি একটা এল নট, অর্থাৎ অবিশুদ্ধ এ অবিশুদ্ধ বি। তখন পৃথিবীতে এল এ এল বি, এল এ এলো এলো এল বি এলো এলো। বাচ্চার রক্ত দেখো চার রকমই হতে পারে, বাচ্চা চার রকমই হতে পারে। কি কি? এ বি
এ বি ও। তাহলে বাবা মায়ের রক্তের গ্রুপ এ আর বি, বাচ্চার রক্ত যদি এ বি ছাড়া অন্য কিছু হয়, বাবার রক্তের গ্রুপ এ আর বি, বাচ্চার রক্তের গ্রুপ এ বি, তাহলে ধরে নিতে পারো যে বাবার রক্তের গ্রুপ, বাবা মায়ের রক্তের গ্রুপ হয়তো বা বিশুদ্ধ, কোনো গ্যারান্টি নাই। বাবা মায়ের বাবা এ মা বি, সেক্ষেত্রে বাচ্চা যে কোনোটাই হতে পারে। এক একজন ভাই বোনের রক্ত এক এক রকম হতে পারে, এক একজন ভাই বোনের রক্ত কারো ও হতে পারে, কারো বি হতে পারে, কারো এ হতে পারে, কারো এ বি হতে পারে। বুঝাতে কি পারলাম? ঠিক আছে। কিভাবে হয় এই জেনেটিক্সটা? এই হলো এটা জেনেটিক্স প্যাটার্ন। এইটা দিয়ে তুমি বের করতে পারবা যে ওকে। তাহলে তোমাদেরকে একটা অঙ্ক করতে দেই। ও গ্রুপ শুধুমাত্র তখনই সম্ভব যদি এল ও হয়। ও গ্রুপ শুধুমাত্র তখনই সম্ভব যদি এল ও হয়। এইটা হলো ও গ্রুপের জিনোটাইপ, ও গ্রুপের জিনোটাইপ। এছাড়া ও গ্রুপ সম্ভব না। তোমাকে বলা হলো তোমার রক্তের গ্রুপ ও, তুমি যাকে বিয়ে করলা তারও রক্তের গ্রুপ ও। তোমার স্পাউস, হাজবেন্ড হোক আর ওয়াইফ, তোমার স্পাউসের রক্তের গ্রুপ ও। তোমাকে বলবে তোমার বাচ্চার রক্তের গ্রুপ কি হবে? সবাই বলো। এখানে অন্য কিছু হওয়ার সুযোগ আছে নাকি নাই? থাকলে কি সেটা তোমরা বলো। দুজনেই ও যদি হও তাহলে অন্য কিছু হতে পারে কিনা? আর এখানে অন্য কিছু হওয়ার সুযোগ নাই। তোমারও ও, বউয়েরও ও বা হাজবেন্ডেরও ও, এখানে সবই ও, বাচ্চা ওই জায়গায় ও হতে বাধ্য। তাহলে এই যে ও ব্লাড লাইনটা, স্বামী স্ত্রী যদি দুজনেই ও হও তাহলে বাচ্চা ও হবে, এটা আগে থেকেই বলে দেওয়া যায়। বুঝতে পেরেছ? ঠিক আছে। তাহলে দুজনেই অন্য কিছু হতে পারে, অন্য কিছু হতে পারে না, কিন্তু পার্থক্য হবে যখন কখন যদি এরকম মিক্সড হও তখন যে কোনো কিছু হতে পারে। যদি অবিশুদ্ধ থাকে তাহলে যে কোনো কিছুই হতে পারে। তাহলে এই তো 100% ও। তাহলে সুন্দর সুন্দর কথা শিখে গেলা। এই প্রত্যেকটা কথাই বইয়ের মধ্যে দেওয়া আছে, বই থেকে এগুলো আমরা সবই পড়ে মূলত পড়া আসলে ওই যে বক্সটা বললাম, কার শরীরে কোন অ্যান্টিজেন কোন অ্যান্টিবডি, কাকে সর্বজনীন দাতা সর্বজনীন গ্রহিতা বলা হয়, আমি প্রতিটা পড়া তোমাকে বুঝাই দিলাম। এবং এই যে এটাও বুঝাই দিলাম যে কে কাকে রক্ত দিতে পারবে এবং স্বামী স্ত্রী রক্ত কোনটা কি হলে কেমন হবে, প্রতিটা কথা বুঝাই দিলাম। এবার লাস্ট যে কথাটা তোমাকে মনে রাখতে হবে, অনেক সময় দেখা যায়, ভালো মতো বুঝো, তোমাদের মধ্যে মেয়েদের, যে সকল মেয়েদের, ধরো একটা মেয়ের রক্তের গ্রুপ বি নেগেটিভ, ওই মেয়ে বিয়ে করলো এমন এক হাজব্যান্ডকে যার রক্তের গ্রুপ বি পজিটিভ। মনে রাখতে হবে পজিটিভ গ্রুপটা প্রকট বৈশিষ্ট্য, সাধারণত প্রকটটাই বাচ্চার শরীরে প্রকাশ পায়। তাহলে বাচ্চা কি হবে? তাহলে বাচ্চা হবে বি পজিটিভ। এখন ভালো মতো বুঝো, এই বাচ্চাটার যদি নেগেটিভ মায়ের গর্ভে, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যদি নেগেটিভ মায়ের গর্ভে পজিটিভ বাচ্চা আসে, নেগেটিভ মায়ের গর্ভে পজিটিভ বাচ্চা আসে, তাহলে প্রথম বাচ্চাটা দুনিয়াতে সুস্থ মতো জন্মালেও ওর পরের বাচ্চাগুলা নেগেটিভ মায়ের গর্ভে দ্বিতীয় বাচ্চা থেকে পরবর্তী বাচ্চাগুলার মায়ের পেটে বেশ কিছুটা সমস্যা হয়, কিছু কিছু বাচ্চা মায়ের পেটে মারা যায়। এই রোগটাকে বলে এরিথ্রোব্লাস্টোসিস। এই রোগটাকে বলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। সবার আগে যেটা পরীক্ষার জন্য পড়তে হবে সেটা হলো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কখন ঘটবে। আবারও বলছি, মা হবে নেগেটিভ, বাচ্চা হবে পজিটিভ, এইটা হলো 1 নাম্বার। এই যে ছবিতেও দেওয়া, দেখো এই যে মায়ের রক্ত নেগেটিভ, বাচ্চার রক্ত পজিটিভ। বুঝাতে পারলাম? এই বাচ্চাটা জন্মের সময় এমনি কিন্তু বাচ্চার রক্ত আর মায়ের রক্তের কোনো মিশ্রণ হয় না, যদিও বাচ্চাটা মায়ের পেটে, কিন্তু বাচ্চার রক্ত কিন্তু সম্পূর্ণ বাচ্চা নিজে নিজের রক্তটা তৈরি করে। মায়ের রক্তটা কিন্তু বাচ্চার শরীরে প্রবেশ করে না, এইটা বুঝো। শুধুমাত্র মায়ের পুষ্টি উপাদানগুলো বাচ্চার শরীরে প্রবেশ করে। তাহলে মায়ের রক্ত নেগেটিভ, বাচ্চার রক্ত পজিটিভ। এই বাচ্চাটা প্রসবের সময়, জন্মের সময় দেখা যায় যে রক্তনালীগুলো ছিঁড়ে যায়, কারণ পেট থেকে ছিঁড়ে বের হচ্ছে বাচ্চাটা।
ওই সময় যদি বাচ্চার রক্ত মায়ের শরীরে প্রবেশ করে, ওই যে বলেছিলাম নেভার গিভ পজিটিভ রক্ত তো নেগেটিভ, বাচ্চার রক্তটা পজিটিভ, এই পজিটিভ রক্ত মায়ের শরীরে ঢুকে গেল, ফলে মায়ের শরীর এই পজিটিভ রক্তের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে রাখবে, শত্রু হিসাবে চিহ্নিত করে রাখবে যে পজিটিভ রক্ত মানে খারাপ। পরবর্তীতে 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 এই অ্যান্টিবডিগুলা পরবর্তীতে যখনই পেটে বাচ্চা আসে, এই অ্যান্টিবডিগুলা, রক্তটা যদিও বাচ্চার শরীরে যায় না, কিন্তু এই অ্যান্টিবডিগুলো অমরা দিয়ে যেতে পারে। এগুলা হলো ইমিউনোগ্লোবুলিন জি টাইপ, আইজিজি টাইপের অ্যান্টিবডি। তোমরা যারা প্রতিরক্ষা চ্যাপ্টারটা ভবিষ্যতে পড়বা বা পড়েছো তাদের জন্য জানিয়ে দিলাম, এরা অমরা অতিক্রম করতে পারে। এরা বাচ্চাকে যে আক্রমণ করে, দেখো বাচ্চাটাকে পোকার মতো জড়ায় ধরছে এবং বাচ্চাটাকে মেরে ফেলেছে। তো ভার্সিটি ব্যাচে যারা অ্যাসপিরেন্ট, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কাদের হয়? নেগেটিভ মায়ের, পজিটিভ বাচ্চা যদি পেটে থাকে, এটার নাম হলো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ঠিক আছে ভাইয়া, এটার কি তাহলে কোনো চিকিৎসা নাই? নেগেটিভ মা এটার কি কোনো তাহলে সমাধান নাই যে পরবর্তীতে বাচ্চাগুলোকে বাঁচানোর? আছে। প্রথম বাচ্চাটা জন্মানোর পরেই যেহেতু মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, আমরা সেই অ্যান্টিবডির বিরুদ্ধে ইনজেকশন দিব। এই ইনজেকশনটার নাম অ্যান্টি-ডি ইনজেকশন। আমরা মাটাকে প্রথম বাচ্চা জন্মানোর 72 ঘন্টার মধ্যে একটা ইনজেকশন দিব, ইনজেকশনটার নাম অ্যান্টি-ডি ইনজেকশন। এই ইনজেকশনটা দিলে পরের বাচ্চাগুলা মুক্ত হয়ে গেল। বুঝাতে পারলাম? এই হলো কথা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। চলো আমরা একটু প্রশ্ন প্র্যাকটিস করি। ও ভাই বোনেরা, 3 নাম্বার প্রশ্নটার উত্তর বলো। এটা আমরা বারবার করে বুঝে পড়লাম। যারা এটা মুখস্থ করবে, যারা এগুলা বুঝে পড়বে না, তারা পরীক্ষার হলে ধরা খেয়ে যাবে। সবাই বলো মারাবা। সবাই উত্তর দাও। এ মাইনাস, এ নেগেটিভ গ্রুপের ব্যক্তি কোন গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে? মাইনাস ব্যক্তি কাকে দিতে পারবে? মনে রাখতে হবে, সবসময় মনে রাখবা, এটা তো অলরেডি পড়াইছি, আবারও বলে দিই, যে কোনো গ্রুপ নিজের গ্রুপকে এবং এবিকে রক্ত দিতে পারবে, নিজের গ্রুপকে রক্ত দিতে পারবে এবং এবিকে রক্ত দিতে পারবে। আর যে কোনো গ্রুপ নিজের গ্রুপ থেকে এবং ও থেকে রক্ত নিতে পারবে। তো সবসময় এইটুকু মনে রাখলেই হবে, যে কেউ নিজের কাছ থেকে এবং ও এর কাছ থেকে নিতে পারবে, নিজেকে এবং এবিকে দিতে পারবে। তাহলে এই জায়গায় তাকায় দেখো, এ মাইনাস, যেহেতু মাইনাস, মাইনাস তো সবাইকেই দিতে পারবে, তাহলে এ প্লাস এ মাইনাস এবিকে দিতে পারবে। উত্তর হবে ডি। ভেরি গুড। একইভাবে বি মাইনাস নিজেকে দিতে পারবে, এবিকে দিতে পারবে, যেহেতু মাইনাস পজিটিভ নেগেটিভ সবাইকে দিতে পারবে, এটার উত্তর ডি। কিন্তু তাকায় দেখো তো, ও প্লাস গ্রুপের ব্যক্তি, ও পজিটিভ, ও আর যাই হোক নেগেটিভকে দিতে পারবে না। ও তো সর্বজনীন দাতা, কিন্তু ও নেগেটিভ সর্বজনীন দাতা, ও পজিটিভ না। তাহলে ও পজিটিভ শুধুমাত্র ও পজিটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভকে দিতে পারবে। এই যে দ্যাট ইজ দ্য উত্তর। এটারও উত্তর ডি। তাহলে দেখছো যা পড়ালাম তাই যে পরীক্ষায় আসছে, দেখতে পাচ্ছ? ওকে, একইভাবে তোমরা আমাকে এটার উত্তর দাও তো। 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। এগুলাই কিন্তু পরীক্ষায় আসবে। তোমরা যারা এগুলো আবার কৃষি ব্যাচে পড়বা, এর চেয়ে বোকা আর কাউকে আমি দেখিনি। এগুলো পড়ার পরেও, ভার্সিটি কোর্সের পরেও আবার কৃষি ব্যাচে এগুলো আবার পড়ো, তারপরও পারো না, কারণ তোমরা এগুলো মুখস্থ করার চেষ্টা করো, কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো না। একদম বোকা, একদম বোকা। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটা উত্তর কি? ঘাস ফড়িংয়ে কোনটা? ঘাস ফড়িংয়ে কিন্তু আমরা এটা পড়ে আসলাম, এক্সো। ফ্যান্টাস্টিক। তাহলে চ্যাপ্টারটা আমি কিন্তু তোমাদেরকে পুরাটাই পড়াই দিলাম। এইবার যে চ্যাপ্টারটা সেটা হলো বিবর্তন চ্যাপ্টার। আমি বিবর্তন চ্যাপ্টার পড়া শুরু করার আগে কয়েকটা স্টেটমেন্ট দিয়ে দিতে চাই। এই বিবর্তন একটা বিতর্কিত চ্যাপ্টার। যারা ধর্মবোধে বিশ্বাস করো, শুধু মুসলমান বা ইসলাম ধর্মে না, যারা খ্রিস্টান বা হিন্দু ধর্মে বিশ্বাস করো বা ইহুদি ধর্মেরও যদি কেউ বিশ্বাসী থাকো, বাংলাদেশে যদিও মনে হয় না ইহুদি আছে, তো
মানে বিবর্তনের সাথে ধর্মের কিন্তু একটা এই মুহূর্তে সরাসরি ক্ল্যাশ আছে, ঠিক আছে? কারণ আমরা বিশ্বাস করি যে আল্লাহ পাক আমাদেরকে সরাসরি বানিয়েছেন, আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, সেখান থেকে আমরা সব বংশধর। কিন্তু বিবর্তন কিন্তু এই কথাটা বলছে না। বিবর্তন বলছে যে পৃথিবী তৈরি হয়েছে আজ থেকে 500 কোটি বছর আগে। পৃথিবী তৈরি হয়েছে কবে? আজ থেকে 500 কোটি বছর আগে। এই 500 কোটি বছর আগের পৃথিবীতে পূর্বের 250 কোটি বছর জুড়ে কোনো প্রাণী ছিল না। 250 কোটি বছর পরে গিয়ে পৃথিবীতে প্রথমবারের মতো প্রাণ তৈরি হয়। বিবর্তন এই কথাটা বলতে চাচ্ছে যে পৃথিবীতে প্রথমবারের মতো প্রাণ তৈরি হয়। তো এইটা পড়তে হবে সম্পূর্ণ, তুমি এটাকে বিশ্বাস হিসেবে না করো, সায়েন্টিফিক ফ্যাক্ট হিসাবে আপাতত পড়তে পারো, বিশ্বাস অবিশ্বাস তোমার জায়গায়। তবে আমি মনে করি আমরা এমন একটা জায়গায় আছি, আমাদের কাছে হয়তো বা এখনো পূর্ণ তথ্যতা নাই, সামহাও ভবিষ্যতে কখনো এই দুইটা জিনিস একসাথে মার্জ করে হয়তোবা দুটাই, যেখানে তোমার বিশ্বাসটাও বাধাগ্রস্ত হবে না এবং এই জিনিসটাও যে সত্য এটাও তোমার মেনে নিতে কষ্ট হবে না। আমাদের এখনো নলেজ যেহেতু সীমিত, আমরা হয়তো এখন এই কমেন্টটা করতে পারছি না। বুঝাতে কি পারলাম? কথাটা বুঝতে পেরেছি? ওকে, তো দেখো তো, বিজ্ঞানীরা বলেন যে পৃথিবী তৈরি হয়েছে 500 কোটি বছর আগে। এর মধ্যে প্রথম 250 কোটি বছর পৃথিবীতে কোনো প্রাণী ছিল না। প্রথম প্রাণী আসে আজ থেকে 250 কোটি বছর পূর্বে। এটা কত বড় সংখ্যা তোমরা কেউ আইডিয়াও করতে পারছো না। বর্তমান সাল কত রে? বর্তমান সাল 2025 সাল। ধরো তোমার কাছে 2000 টাকা আছে, 250 কোটি টাকা। তুমি যেমন টাকার অ্যামাউন্টটা কল্পনা করতে পারছো না, একইভাবে তুমি এই সময়টাকেও কল্পনা করতে পারছো না। 250 কোটি কত বড় সংখ্যা, 250 কোটি কত বড় সময়, তুমি এটাকে কল্পনা করতে পারছো না। বুঝাতে পারলাম? তো প্রশ্ন হবে পৃথিবীতে প্রথম প্রাণী আসে কোন যুগে? তুমি উত্তর দিবা আদি প্রাণী আসে 250 কোটি বছর পূর্বে, প্রোটারোজোয়িক। যুগটার নাম কি? মহাকালটার নাম কি? প্রোটারোজোয়িক। নামটা পড়তে হবে। এরপর আস্তে আস্তে প্রথমে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, এই প্রাণীগুলো পৃথিবীতে আসলো। এরা কত আগে আসলো? মাত্র 58.5 কোটি বছর আগে। দেখো, 58.5 কোটি বছর আগে এই প্রাণীগুলো আসলো। ভাই, এটা কি পরীক্ষায় আসতে পারে? হ্যাঁ, আসতে পারে। পৃথিবীতে মাছ আসলো কবে? মাছ 50 কোটি বছর আগে। 50 কোটি, অনেক 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 আগে। মানুষ আসার কত আগে মাছ আসছে, অথচ সেই মাছগুলোকে আমরা প্রতিনিয়ত ভাজি করে, ফ্রাই করে, যা ইচ্ছা তাই করে খাচ্ছি। পৃথিবীতে মাছ আসলো কবে? 50 কোটি বছর আগে। ঠিক আছে, মাছ আসলো। এরপর পুরো পৃথিবীর সকল জলাশয়ে মাছ ছড়ায় পড়লো। আজ থেকে 37.5 কোটি বছর আগে এই যুগটাকে বলে মাছের যুগ। দেখো, পরীক্ষায় প্রশ্ন আসবে মাছের যুগ কোনটা। অপশনে দেওয়া থাকবে ডেভোনিয়ান, সিলুরিয়ান। তুমি মনে রাখবা ডেভোনিয়ানের ডে, সিলুরিয়ানের সি। তুমি মনে রাখবে দেশি মাছ, দেশি মাছ খেতে মজা। ডেভোরিয়ান, সিলুরিয়ান, এগুলো কি? এগুলো হলো মাছের যুগ। পারবো? এইটা মনে রাখতে হবে না, কিন্তু কোন কোন কাল মাছের যুগের সেইটা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপর মাছগুলা ভাবলো যে পানিতে আর কতদিন, এবার একটু ডাঙ্গায় যাই। শুরু হলো ডাঙ্গায় আসা ব্যাঙ, উভচরের যুগ। দেখো, এই যে উভচরের যুগ, উভচরগুলা এরা তো খুব বুদ্ধিতে পাকা। এরা পানিতে নেমেও এরা বেঁচে থাকে, আবার এরা স্থলেও বেঁচে থাকে। মনে রাখবো উভচরগুলা বুদ্ধিতে পাকা। এদের যুগটার নাম কি? দেখো, পার্মিয়ান যুগ, কার্বনিফেরাস যুগ। নামটা মনে রাখবা, পাকা। কি মনে রাখবা? পাকা। কথাটা মনে রাখবো, পাকা। উভচরগুলো সব পাকা, বুদ্ধিতে পাকা, পার্মিয়ান এবং কার্বনিফেরাস। ভাই, সালগুলাকে মনে রাখবো? কেউ যদি মনে রাখতে পারো 50 কোটি, তারপরে 42 কোটি, 37 কোটি, এগুলো মনে রাখতে পারো, বাট এগুলো পরীক্ষায় আসবে না। আচ্ছা, উভচরের পর এই উভচরগুলা গায়ে গতরে বড় হওয়া শুরু করলো, এদের পাওয়ার বাড়া শুরু করলো। উভচর থেকে শুরু হলো সরীসৃপের যুগ। সরীসৃপ মানে সাপ, কচ্ছপ, কুমির, ডাইনোসর। এরপরে যুগটা হলো সরীসৃপের যুগ। সরীসৃপের যুগে পৃথিবী প্রথমবারের মতো ডাইনোসর দেখলো। খেয়াল করো, এখনো কিন্তু মানুষ, পাখি, এদের কোনো অস্তিত্বই নেই দুনিয়াতে। সরীসৃপের যুগ। এরপরের যুগটা এই যে ক্রিটেশাস, জুরাসিক, ট্রায়াসিক,
ক্রিটেশাস, জুরাসিক, ট্রায়াসিক, এই যুগ তিনটা সরীসৃপের যুগ। প্রশ্ন হবে ডাইনোসর, পুরো পৃথিবীতে ডাইনোসর প্রাধান্য রাখছিল কোন যুগে? ক্রিটেশাস যুগে। ডাইনোসররা পুরো পৃথিবীতে ক্রিকেট খেলে বেড়াইতো, আমি ভাই মনে রাখতাম। ডাইনোসরের প্রাধান্য এবং বিলুপ্তি পরীক্ষা কিন্তু এটাই আসবে, ডাইনোসর হারিয়ে গেছে দুনিয়া থেকে 13.5 কোটি বছর আগে। আমরা যে এতদিন পরে ডাইনোসরের ফসিল খুঁজে পাচ্ছি, এটা তো ভাগ্য। 13.5 কোটি, তুমি কল্পনাও করতে পারছো না এটা কত আগের বছরের, এইটা কবে, এটা কত আগের বছরের, মানে তুমি কল্পনাও করতে পারছো না। 13.5 কোটি বছর আগে ডাইনোসর পৃথিবীতে ছিল। বলা হয় একটা উল্কাপিণ্ড পৃথিবীতে আসার ফলে ডাইনোসরগুলো মারা যায়, আর যেই ডাইনোসরগুলো বেঁচে থাকে ওরা খাবারের অভাবে পরবর্তীতে মারা যায়। তো তুমি এখানে তাকায় দেখো, তাহলে ডাইনোসর শেষ, ডাইনোসরটি সব মরে গেল। এরপর পৃথিবীতে আস্তে আস্তে স্তন্যপায়ী শুরু হলো। স্তন্যপায়ী মানে যারা সন্তানকে বুকের দুধ খাওয়ায়, যেমন তুমি আমি মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছি। গরুর বাচ্চা, গরুর বাছুর গরুর বুকের দুধ খায়, ছাগলের বাচ্চা ছাগলের বুকের দুধ খায়, তিমির বাচ্চা তিমির বুকের দুধ খায়, স্তন্যপায়ী। এই শুরু হলো স্তন্যপায়ীদের যুগ। দেখো এই স্তন্যপায়ীর মধ্যে এখন মানুষ আসেনি। এই বইয়ে বলা আছে পৃথিবীতে মানুষ আসলো 2 কোটি বছর আগে। কথাটা সত্য না, তারপরে বইয়ে যেটা দেওয়া সেটাই পড়বা, এটা একটু তথ্যটা ভুল দেওয়া আছে। 2 কোটি, কোথায় 250 কোটি, কোথায় 2 কোটি, দেখতে পাচ্ছ? কিন্তু এই যে 2 কোটি বছর আগের মানুষ, এই মানুষ তোমার আমার মতো মানুষ না। এই মানুষ আর একটা শিম্পাঞ্জির মধ্যে কোনো অমিল নেই, বা আরো নিম্নমানের। শিম্পাঞ্জি অনেক বুদ্ধিমান। মূলত এই 10 লক্ষ বছর আগের, এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা এটাই আসবে, আধুনিক সামাজিক মানুষ আসছে কবে? 10 লক্ষ বছর আগে। এদেরকে বলে হোমো হ্যাবিলিস। এদেরকে তুমি মানুষ বলতে চাও কিনা আমি জানি না, কিন্তু বিজ্ঞানীরা এদেরকে মানুষ বলেছে, যে এরা হলো পৃথিবীর প্রথম মানুষ। এদের নাম হোমো হ্যাবিলিস, সামাজিক মানুষ। এরা একসাথে থাকা শুরু করলো। এরা দেখতে তো অনেকটা গরিলার মতো, কিংকং এর মতো, কিন্তু এরকম 2 পায়ে হাঁটা শুরু করলো, পুরো গায়ে লোম। আজ থেকে 10 লক্ষ বছর আগের কথা। 10 লক্ষ। লাস্ট পরীক্ষায় তোমাকে প্রশ্ন করবে, আধুনিক মানুষ, যেই মানুষ তুমি আমি, এইটার জন্ম কবে? এইটার জন্ম 25,000 বছর পূর্বে, বেশি আগের কথা না। বর্তমান সাল কত? 2000। 25,000 সাল পূর্বে আধুনিক মানুষের জন্ম, যারা বর্তমানে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তো এইগুলা কিন্তু যে কয়টা আমি দাগাই দিলাম, এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। বিশ্বাস হয় না যেগুলো থেকে প্রশ্ন আসবে? আমি তোমাকে দেখাচ্ছি। এই যে তাকাও, আধুনিক মানুষের জন্ম কোন যুগে? এই যে তাকাও, আধুনিক মানুষ এবং সভ্যতার জন্ম হয় কোন যুগে? 25,000 বছর আগে। আমরা বললাম এই যুগটার নাম কি? দেখো, রিসেন্ট, রিসেন্ট টাইমস। এই যুগটার নাম কি? রিসেন্ট টাইম। সামাজিক মানুষ কোন যুগে আসছে? প্লিস্টোসিন যুগে। তারপরে দেখো এগুলো যে পড়তে হবে, কেন পড়তে হবে। তারপরে দেখো কোন পিরিয়ডকে সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীর যুগ বলা হয়। খেয়াল করতে পারছো? দেশি মাছের আগের যুগটা, তাই কি না? দেখো তো, সামুদ্রিক অমেরুদণ্ডী, আমি তো বললাম এগুলো পড়তে হবে ভাইয়া, ভাইয়া এগুলো পড়তে হবে। সামুদ্রিক অমেরুদণ্ডী, দেখো তো, সামুদ্রিক অমেরুদণ্ডী। তুমি ওদেরকে বলবা অমেরুদণ্ডী, অর্ডোভিশিয়ান এবং ক্যাম্ব্রিয়ান। তো তুমি মনে রাখবা অমেরুদণ্ডী প্রাণী ও কে, অর্ডোভিসিয়ান, ক্যাম্ব্রিয়ান, ওকে। তো দেখো যে অপশনে কি কি আছে, এই যে দেখো অর্ডোভিসিয়ান, ক্যাম্ব্রিয়ান, অপশনে আছে কে দিয়ে ক্যাম্ব্রিয়ান। যদিও ক্যাম্ব্রিয়ান বানানটা সি দিয়ে, কিন্তু তুমি মনে রাখার জন্য ক দিয়ে ক্যাম্ব্রিয়ান মনে রাখো, ওকে। পরীক্ষা আসছে ভাইয়া, পরীক্ষায় এগুলো আসবে। তারপরে দেখো ওই যে সূত্র শিখাইলাম, দেখো উভচরের যুগ বলা হয় কোনটাকে? উভচরের যুগ বলা হয় পাকা, পার্মিয়ান। পতঙ্গের উদ্ভব, দেখো পোকামাকড়ের উদ্ভব। ভাইরে, দেখতে পাচ্ছ পতঙ্গের উদ্ভব কখন হয়? চিন্তা করতে পারো? বর্তমান পতঙ্গ এবং বহু প্রাণীর আবির্ভাব কার্বনিফেরাস যুগে প্রথমবারের মতো পতঙ্গের উদ্ভব হয়, কার্বনিফেরাস। এতগুলো তো মনে রাখা খুবই কঠিন, কিন্তু এখানে কার্বনিফেরাস দেওয়া নাই, তাহলে অপশন কি হবে? পার্মিয়ান। পার্মিয়ান দেওয়া আছে, হ্যাঁ পার্মিয়ান হবে উত্তর। সরি, পতঙ্গের উদ্ভব পার্মিয়ান হবে। তাহলে প দিয়ে পতঙ্গ, প দিয়ে পার্মিয়ান। ভাইয়া এটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কোনো কমেন্ট দেখার টাইম নাই, এটা একটা অ্যাডমিশন ব্যাচের ক্লাস, আমি এটা ফ্রিতে তোমাদের জন্য অফার করছি।
এটা ভবিষ্যতে যারা দেখতে চাও তাদের জন্য। সেই জন্য যারা পাবলিক গ্রুপে কমেন্ট করছো, পাবলিক ইউটিউব চ্যানেলে কমেন্ট করছো, পাবলিক পেজে কমেন্ট করছো, আমি শুধু তোমাদেরকে কোনো প্রশ্ন করলে সেটার উত্তর দেখছি, কিন্তু তোমরা কোনো ইরিলিভেন্ট কমেন্ট করলে সেটাতে ফোকাস করার টাইম নেই। কারণ অ্যাডমিশন ব্যাচের বাচ্চাদের প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান, ওদের এটা শেখাটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমার প্রিয় অ্যাডমিশন ব্যাচের বাচ্চারা, কেমন শিখতে পাচ্ছ, কেমন বুঝতে পারলা, কথাটা কি বুঝতে পারলা, কথাটা কি পারা গেল, জিনিসটা কি ব্রেনের মধ্যে ঢুকছে কিনা? ছোট্ট ভাই বোনেরা পারছে কিনা? যারা আমার প্রাইভেট গ্রুপে সাউন্ডে অসুবিধা ফিল করছো, ইউটিউব চ্যানেল ডিএমসি ড্রিমার্সে গেলেই ক্লাসটা পেয়ে যাবা। আচ্ছা, আমি ক্লাসটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই যে ক্লাসের লিঙ্কটা আমি দিয়ে দিলাম, সবাই চাইলে তোমরা ইউটিউবেও ক্লাসটা করতে পারো। ইউটিউবে সাউন্ডটা ঠিক আছে, ওয়েব অ্যাপ যেহেতু নাই সেজন্য ভাবলাম যে ইউটিউবে যাতে ক্লাসটা দেই, ওয়েব অ্যাপটা তো ঝামেলা করছে। দ্যাট ইজ দ্য প্ল্যান, এটাই ছিল প্ল্যান। আচ্ছা ফাইন, তাহলে দেখো আবারও বলছি, এই বক্সটা তাহলে বুঝে বুঝে পড়তে হবে, প্রশ্ন প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখতে হবে। পরীক্ষায় তো ভাই একটা মার্ক একটা এমসিকিউ, তুমি এটা বিশ্বাস করো কি করো না সেইটা তো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ পরীক্ষায় 1 মার্ক পেয়ে আমাদের জ্ঞান অর্জন করা। দ্যাট ইজ আওয়ার টার্গেট। ওকে, ঠিক আছে, সুন্দর। তাহলে আমরা এটা পারলাম, দ্যাট ইজ গুড। এইবার এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? এই প্রথম কথা হচ্ছে বিবর্তন থেকে এই পড়াটা পড়তে হবে। দ্বিতীয় কথা, বিবর্তন থেকে আরও 2-1টা লাইন পড়তে হবে। গতকালকে আমি আমার পেজে একটা প্রশ্ন দিয়েছিলাম, কোন প্রাণী একই সাথে দুধও দেয় ডিমও দেয়? এই প্রাণীটার নাম হলো এই যে প্লাটিপাস। আচ্ছা, তো আমরা এগুলো পড়বো। তার আগে এই টপিকগুলা, বিবর্তন যে সত্যি এই কথাটা বিজ্ঞানীরা বারবার প্রমাণ করতে চেয়েছে। তো তোমার কাছে এখান থেকে কিছু এমসিকিউ আসবে, আমি সেই এমসিকিউগুলো আগে পড়াচ্ছি। বিবর্তন যে সত্যি সেটার পক্ষে যেই প্রমাণগুলো আছে, সেই প্রমাণ থেকে তোমার অ্যাডমিশন টেস্টে কী কী এমসিকিউ আসবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। তাহলে লেটস স্টার্ট, চলো শুরু করা যাক। তোমাদেরকে একটু দেখায় দেই বিবর্তনের সপক্ষে যুক্তি, বিবর্তনের সপক্ষে যুক্তিগুলা। প্রথম কথা, সবাই বলার চেষ্টা করেছে, বিজ্ঞানীরা যারা এটা নিয়ে গবেষণা করে তারা বলেছে যে মাছের হৃৎপিণ্ডে 2টা প্রকোষ্ঠ, ব্যাঙের হৃৎপিণ্ডে 3টা প্রকোষ্ঠ, সরীসৃপের হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ, কিন্তু এই প্রকোষ্ঠটা কমপ্লিটলি 4টা ভাগে বিভক্ত না, উপরের এই জায়গাটুকু ফাঁকা, এটাকে বলে অসম্পূর্ণভাবে 4টা প্রকোষ্ঠ। পাখি এবং মানুষের প্রকোষ্ঠ কয়টা করে? হৃৎপিণ্ডে 4টা করে, কমপ্লিট 4। তাহলে দেখো 2, 3, 4, তার মানে আস্তে আস্তে উন্নত হয়েছে। অনুন্নত প্রাণীতে নিম্নমানের জিনিস, উন্নত প্রাণীতে উন্নত জিনিস, তার মানে তো বোঝাই যাচ্ছে যে আস্তে আস্তে অবনত থেকে উন্নত হচ্ছে। এইটা একটা যুক্তি বলার চেষ্টা করে। তো ওরা যেই যুক্তি বলুক, পরীক্ষায় তোমার প্রশ্ন করবে কি, কার হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ? এটা কিন্তু যদিও চ্যাপ্টার 1-এর মধ্যেও আছে, বাট এখানেও সেটা আরেকবার রিভাইজ করাই দিলাম। এরপর তোমাকে যেটা প্রশ্ন করবে যে সমসংস্থ অঙ্গ মানে কি? দেখো, তোমার এই যে হাত, বিড়ালেরও কিন্তু একই রকম সামনের যে, তোমার যে সামনের হাত আর বিড়ালের যে সামনের পা, এগুলো কিন্তু দেখতে হুবহু একই। তুমি ভাবতে পারো তাই নাকি? সবচেয়ে যেটা দারুণ ব্যাপার, তুমি এইটা দেখো, এইটা দেখে তুমি অবাক হয়ে যাবা, এইটা দেখে তুমি অবাক হয়ে যাবা, অবাক হয়ে যাবা। এই তাকায় দেখো, এইটা হলো মানুষের হাত, এই যে আমাদের, এটা হলো আমাদের হাত, এইটা হলো আমাদের হাত, আমাদের হিউমেরাস থাকে, রেডিয়াস থাকে, আলনা থাকে, তারপরে এই যে হাতের আঙ্গুল থাকে। আমাদের হাতের মতোই বিড়ালের শরীরেও, বিড়ালের সামনের পাতেও হিউমেরাস থাকে, রেডিয়াস থাকে, আলনা থাকে, আঙ্গুল থাকে। তিমি মাছের, আমি জানি না তোমরা তিমি মাছ কখনো সরাসরি দেখেছো কিনা, এই তিমি মাছের যে সামনের এই 2টা, এইটাকে বলে ফ্লিপার। এই তিমি মাছের ফ্লিপার, এইটার গঠন ভাইয়া হুবহু আমাদের হাতের মতো, দেখতে পাচ্ছ? এদেরও হিউমেরাস থাকে, রেডিয়াস থাকে, আলনা থাকে এবং আমাদের মতো আঙ্গুল থাকে। কল্পনা করা যায় তিমি মাছ যে স্তন্যপায়ী, এটাই তার প্রমাণ। তাহলে এই যে মানুষের হাত, বিড়ালের সামনের পা, তিমির ফ্লিপার বা বাদুড়ের ডানা,
এগুলো সবগুলার গঠন একই, তারা থাকেও বডির একই জায়গায়, এই জন্য এদেরকে বলা হয় সমসংস্থ অঙ্গ। শব্দটার দিকে তাকাও, সমসংস্থ, যারা একই জায়গায় থাকে, বডির একই গঠন, যাদের গঠন একই, সেটাকে বলে সমসংস্থ। কোনটা কোনটা সমসংস্থ আশা করি মনে রাখতে পারবা। এবার যে শব্দটা, সেটার নাম হলো সমবৃত্তি অঙ্গ। বৃত্তি, তুমি শুনবা যে বৃত্তি মানে, বৃত্তি কথাটা আপনার পেশা বা বৃত্তি কি, বৃত্তি শব্দের অর্থ কাজ। দেখো তো, পাখির ডানা পাখিকে উঠতে সাহায্য করে, প্রজাপতির ডানা প্রজাপতিকে উঠতে সাহায্য করে, বাদুড়ের ডানা বাদুড়কে উঠতে সাহায্য করে। কিন্তু এদের মধ্যে কি কোনো মিল আছে? তুমি কি এদের মধ্যে কোনো মিল দেখতে পাও? সবাই শুধু উড়তে, শুধুমাত্র কাজের মধ্যে মিল। পাখির ডানা একটা প্রজাপতির ডানার পাখির ডানা কতটা আলাদা, একটা বাদুড়ের ডানা কতটা আলাদা। তাহলে যাদের গঠন আলাদা কিন্তু কাজ একই, তাদেরকে বলে সমবৃত্তি অঙ্গ। এই শব্দটি তোমাকে পড়তে হবে। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় সমবৃত্তি অঙ্গ। তাহলে যে সকল অঙ্গের কাজ একই তাদেরকে বলে সমবৃত্তি অঙ্গ। আচ্ছা ফাইন, বিজ্ঞানীরা বলেছে যে যদি ইভলিউশন না হতো তাহলে এই জিনিসগুলো সবার এরকম একই রকম কিভাবে হতো, সমসংস্থ অঙ্গগুলা। হ্যাঁ, আচ্ছা, এরপর তোমরা এই জিনিসটার দিকে তাকাও, তোমরা এটা তাকায় অবাক হতে পারো। জাস্ট জিনিসগুলা বলা এই কারণে, যাতে ছবিগুলা দেখানো এই কারণে, যাতে তোমার একটু ব্রেনের মধ্যে থাকে। এইটা একটা ব্যাঙের চোখ, কি ভয়ঙ্কর! এইটা একটা ব্যাঙের চোখ, ব্যাঙের চোখের তিনটা পর্দা, ব্যাঙের চোখের তিনটা পর্দা। এই যে উপরের একটা, এই যে একটা, এই যে আরেকটা। আমি যদি বলি মানুষের চোখেরও তিনটা পর্দা, আমি যদি বলি, তুমি তো বিশ্বাস করতে চাইবা না, কিন্তু আমাদেরও চোখে কিন্তু তিনটাই পর্দা। কিন্তু 3 নাম্বার পর্দাটা মানুষের শরীরে আর কাজে লাগে না। 3 নাম্বার পর্দাটা আমাদের শরীরে নিষ্ক্রিয়। ভাইয়া, আমাদের শরীরে এই পর্দাটা কোথায়? এই যে কোণার মধ্যে দেখবা যে একটা ছোট্ট গোলাপি, যে জায়গায় আমাদের সকালবেলা আমরা ময়লা পরিষ্কার করি, যেখানে আমাদের চোখে ময়লা জমে, এইটা আমাদের নিকটিটেটিং মেমব্রেন। শব্দটার দিকে তাকাও, এইটাকে কি বলে? এটাকে বলে নিকটিটেটিং মেমব্রেন। শব্দটার নাম হলো নিকটিটেটিং মেমব্রেন। এইটা মানুষের শরীরে কোনো কাজে লাগে না, কিন্তু পাখির শরীরে, ব্যাঙের শরীরে, উভচরের শরীরে দেখো, এটা চোখটাকে প্রোটেকশন দিতে সাহায্য করে। এটা মানুষের শরীরে, কারণ মানুষের চোখ অনেক উন্নত, এই চোখের পাতা দুটাই এত উন্নত হয়ে গেছে, এই 3 নাম্বারটাকে কাজে লাগানোর প্রয়োজন পড়ে না। তারপরে দেখো তো তুমি, এই যে হাতি, তুমি যদি কখনো সার্কাসে হাতি দেখে থাকো, দেখবা হাতি তার কানগুলাকে নড়াতে পারে। তোমার আমারও তো কান আছে, আমাদের কানের মধ্যেও মাংস আছে, পেশি আছে, কিন্তু আমরা চাইলেও আমাদের কানগুলাকে নড়াতে পারি না, কারণ আমাদের এই যে কানের পেশিগুলা, এগুলা নিষ্ক্রিয় হয়ে গেছে, এদের কোনো কাজ করার দরকার পড়ে না, কারণ আমাদের হাত এত পাওয়ারফুল, এই হাত দিয়ে আমরা সব কাজ করে ফেলতে পারি। কিন্তু হাতির হাত তো এতটা দারুণ না, আমাদের মতো না, সেই জন্য ওকে এই কানটা ঝাপা দিয়ে মুখের মধ্যে কোনো মশা মাছি বসলে সেটাকে সরাইতে হয়। দেখো, আমাদের বাকি জিনিসগুলো উন্নত হওয়ার কারণে কানের এটা অনুন্নত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কানের পেশি। ওকে, তুমি দেখবা যে কখনো কখনো, যদিও এখন আর তেমন একটা তুমি নিউজ পেপারতে মানুষ পড়ে না, কিন্তু ফেসবুকে হঠাৎ হঠাৎ শুনতে পারো যে পৃথিবীর কোনো এক প্রান্তে একটা বাচ্চা জন্ম নিয়েছে, যার পেছন দিকে একটা লেজের মতো আছে, লেজের মতো। পুরো এলাকার গ্রাম ওই বাচ্চাটাকে দেখতে গেছে। এইটা কিন্তু রিয়েল, মাঝে মাঝে এরকম লেজযুক্ত বাচ্চা অনেক সময় জন্মে যায়। তো বিজ্ঞানীরা বলতে চান যে এরকম একটা লেজ আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে মানুষেরও ছিল। এখনো হঠাৎ হঠাৎ জেনেটিক ভুলের ফলে এরকম বাচ্চা জন্মায়। এই লেজটা যেই জায়গায় লেগে থাকে, সে কক্কিস হাড়, এই লেজ যুক্ত হওয়ার যে স্থান, সেই হাড়টা কিন্তু তোমার শরীরে এখনো আছে। এমনি কিন্তু ওই হাড়টার তেমন কোনো কাজ নাই, ওই হাড়ের কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো কাজ নাই, কিন্তু এই লেজ যুক্ত হওয়ার জায়গা হিসেবে এটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে সুন্দর স্বর্ণা, তাহলে ফাইন,
তাহলে দেখো নিষ্ক্রিয় অঙ্গ আমরা তাকাই দেখি, তাহলে আমাদের শরীরে নিকটিটিং মেমব্রেন আমাদের কোনো কাজে লাগে না। তারপরে আমাদের শরীরে আমি যেটা বললাম ওই যে লেজ যুক্ত হওয়ার স্থান কক্কিস আমাদের কোনো কাজে লাগে না, কানের পেশি আমাদের কোনো কাজে লাগে না। একইভাবে বিজ্ঞানীরা বলেছে আমাদের অ্যাপেন্ডিক্স এটা আমাদের কাজে লাগে না, কিন্তু গিনিপিগ খরগোশ ওদের অ্যাপেন্ডিক্স ওদের অনেক কাজে লাগে, ঠিক আছে, আমাদের তেমন কোনো কাজে লাগে না। তারপরে দেখো আক্কেল দাঁত, আমার তো এখন আক্কেল দাঁত একটা অর্ধেক গজাইছে অর্ধেক গজায় নাই, তার মানে পুরোপুরি আক্কেল হয়নি এখনো। আমাদের লোম দেখো, আমাদের লোম তুমি যদি কেটেও ফেলো কিচ্ছু যায় আসে না। তুমি দেখবে বড় বড় মডেল বলিউডের কোনো নায়িকার শরীরে তুমি লোম পাবে না। তুমি ওদের স্কিনের দিকে তাকাও, বলিউড কি বাংলাদেশেরই কোনো মডেলের গায়ে তুমি লোম খুঁজে পাবে না। লোম ছাড়াও দিব্যি ভালো আছে, ওর কোনো কষ্ট হচ্ছে না, কারণ আমাদের লোম আসলে আমাদের তেমন কোনো কাজে লাগে না। কিন্তু তুমি একটা সাইবেরিয়ার ভাল্লুকের শরীর থেকে লোম খুলে ফেলো, ও মরে যাবে, ও বেঁচে থাকতে পারবে না, কারণ ওর লোম ওকে ঠান্ডা থেকে প্রোটেকশন দেয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন হবে নিষ্ক্রিয় অঙ্গ কোনগুলা, কোনগুলো কোনগুলো নিষ্ক্রিয় অঙ্গ, নামগুলা তোমাকে পড়াই দিলাম, বুঝতে পেরেছি? ওকে, সুন্দর, ঠিক আছে। এইবার আর দেখো এখানে বিজ্ঞানীরা প্রমাণ করার চেষ্টা করেছে, দেখো একটা মানুষের বাচ্চা, একটা খরগোশের বাচ্চা, একটা গরুর বাচ্চা, একটা শূকরের বাচ্চা, একটা মুরগির বাচ্চা, একটা কচ্ছপের বাচ্চা, একটা উভচরের বাচ্চা, একটা মাছের বাচ্চা, সবগুলার গঠন দেখতে কাছাকাছি। তাহলে এটা তো ইভলিউশন, মানে একটা জায়গায় পরিবর্তিত হয়ে আস্তে আস্তে নতুন কিছু তৈরি হচ্ছে। এটা আমরা যারা ধর্ম বিশ্বাসী তারা এভাবেও চিন্তা করতে পারি, এটা একজন বানিয়েছেন, আল্লাহ পাক বানিয়েছেন, বা যারা অন্য ধর্মের আছো তোমরা ভাবতে পারো যে এটা ভগবান বানিয়েছেন বলেই তো সব কিছুকে একইভাবে বানিয়েছেন, সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় বলেই তো এটা একইভাবে বানানো, সবগুলোর বেসিক স্ট্রাকচার একই। তো এটা দুই পাশেই তুমি চাইলে ব্যাখ্যাটা দিতে পারো, ঠিক আছে, বুঝতে পেরেছি? তো দিস ইজ গুড। এগুলো থেকে কি প্রশ্ন আসবে? এগুলা থেকে আরেকটা প্রশ্ন আসবে, অনেক দিন আগের 500 কোটি 200 100 ধরো 10 লক্ষ বছর আগে একটা প্রাণী মারা গেছে, বরফের নিচে কোনোভাবে ওটা অর্ধ পচা অবস্থায় থেকে গেছে, পুরোপুরি পচেনি, সেটা আমরা এখন খুঁজে পেলাম, এটাকে বলে জীবাশ্ম, তাই না? এবং এই জীবাশ্ম নিয়ে যে জায়গায় আলোচনা করা হয় সেটাকে বলে প্যালিওন্টোলজি, সেটাকে বলে প্যালিওন্টোলজি। তারপরে এই যে আধুনিক ঘোড়া, পরীক্ষার জন্য এগুলা জাস্ট পড়বো। সবচেয়ে আধুনিক ঘোড়াটার নাম কি? ইকুয়াস। বর্তমানে আধুনিক ঘোড়ার নাম কি? ইকুয়াস, এইটা মনে রাখলেই হবে। আদিমতম ঘোড়ার নাম কি? ইওহিপ্পাস। এই ঘোড়াটা গত কোটি কোটি বছর ধরে পরিবর্তিত হতে হতে আজকের ঘোড়ায় পরিণত হয়েছে। তো যাই হোক, এই হলো পড়া। এখন আমি জানি না তোমরা বিবর্তন বলতে কি বুঝো, অনেকেই দেখবা যে বয়ান দেয় বিবর্তন মানে বানর থেকে মানুষ তৈরি হওয়া, ব্যাপারটা কিন্তু তা না। এই চ্যাপ্টারটা পড়াচ্ছি এই কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়া। তুমি তো এই চ্যাপ্টারটা ভবিষ্যতে বাচ্চাদেরকে পড়াবা, তুমি তো টিচার হবা, আজ হোক কাল হোক তুমিও তো টিচার হবা। তো আসলে বিবর্তন ঘটনাটা কি? আসলেই কি বানর থেকে কখনো মানুষ তৈরি হয়েছে কিনা? বানর থেকে কি আদৌ মানুষ তৈরি হওয়া সম্ভব কিনা? তাহলে যদি বিবর্তন বানর থেকে মানুষ তৈরি হয়, তাহলে এখন কেন বানর থেকে মানুষ তৈরি হচ্ছে না? তো এইটা আসলে বিবর্তনকে আমরা সবাই যে ঠিকঠাক মতো বুঝি তা না। তো এটা 250 কোটি বছর আগে, এই যে দেখো অরিজিন অফ লাইফ, একটা জীবনের সূত্রপাত হলো, সেখান থেকে আস্তে আস্তে প্রথমে ব্যাকটেরিয়া তৈরি হলো, ইউ ব্যাকটেরিয়া, কিছু প্রাচীন ব্যাকটেরিয়া তৈরি হলো এবং প্রকৃত কোষ তৈরি হলো। খেয়াল করো, এটা একটা গাছের মতো, একটা গাছ এই দিকে, একটা কাণ্ড, একটা ডাল এই দিকে চলে গেল, সেই ডালটা আরো শাখা প্রশাখা ছড়াবে। একটা ডাল এই দিকে চলে গেল, সেই ডালটা তার মতো শাখা প্রশাখা ছড়াবে। একটা ডাল চলে গেল উপরে, এটা তার মতো দেখো শাখা প্রশাখা ছড়াবে। ইউক্যারিওট, প্রকৃত কোষ থেকে এক সময় উদ্ভিদ, দেখো মানুষ এবং গাছের মধ্যে এই আজ থেকে 200 কোটি বছর আগে আলাদা হয়ে গেছে। দেখো প্লান্ট, পৃথিবীতে প্লান্টগুলো দেখো আবার কত রকম, ওটা একটা হিসাব আলাদা। তারপরে আস্তে আস্তে উপরের দিকে যাও, অ্যানিমেল তৈরি হলো, অ্যানিমেলগুলো অনেক রকম ডালপালা ছড়াচ্ছে, পরিবর্তন হচ্ছে। একটা সময় গিয়ে মেরুদণ্ডী তৈরি হলো, একটা সময় গিয়ে মেরুদণ্ডীর মধ্যে অনেক কিছু, মাছ টাছ পাখি টাখি কত কিছু। একটা সময় গিয়ে প্রাইমেট আসলো, প্রাইমেট। তুমি এই প্রথমবারের মতো প্রাইমেট খুঁজে পেলা, এই প্রাইমেট থেকেই মূলত মানুষ। এই প্রাইমেট থেকে দেখো একদিকে যেমন মানুষ তৈরি হয়েছে, একদিকে এরকম শিম্পাঞ্জি তৈরি হয়েছে, একদিকে এরকম
এইটা কি জিনিস আমি জানি না, এটার নাম লেখা আছে ট্যামারিন। ট্যামারিন তৈরি হয়েছে, একদিকে এরকম লেমুর তৈরি হয়েছে। এরা সবাই প্রাইমেট, এরা সবাই উন্নত। ব্যাপারটা কিন্তু তা না যে এই লেমুরটা বদলাতে বদলাতে এক সময় মানুষ হয়ে গেছে, ব্যাপারটা তা না। ব্যাপারটা এইরকম যে হ্যাঁ, সবার কমন অ্যানসেস্টর একই। এইরকম একটা গাছের ডাল, একটা ডাল থেকে বানর আসলো, একটা থেকে শিম্পাঞ্জি, একটা থেকে মানুষ, একটা থেকে লেমুর। এইটা বিজ্ঞানীরা বলতে চান, আমরা এটা এখনো বিশ্বাস করব না। এটা যত বিশ্বাস করব না বলতে আমরা এটাকে বিজ্ঞান হিসেবে আপাতত তুমি চিন্তা করবা, ধর্ম বিশ্বাসের সাথে এটাকে মিলায় প্যারা খাওয়ার দরকার নেই। বুঝতে পেরেছি? ঠিক আছে, ওকে। তো মানুষ সম্পূর্ণ একটা আলাদা জনরা থেকে আসছে। আজকের বানরগুলা কিন্তু চাইলেও আর মানুষে রূপান্তরিত হতে পারবে না, কারণ বানরের জনরাটা তো আলাদা হয়ে গেছে। ওরা বানরের পথে গেছে। বানর পরিবর্তিত হয়ে আরো উন্নত বানর হবে, কিন্তু বানর পরিবর্তিত হয়ে মানুষ হবে না। বা একইভাবে শিম্পাঞ্জি আরো বিবর্তন হয়ে আরো উন্নত শিম্পাঞ্জি হবে, কিন্তু শিম্পাঞ্জি কিন্তু আর কখনো মানুষ হবে না। কারণ মানুষ এতগুলো প্রাণীর মধ্যে, যে লক্ষ লক্ষ প্রাণীর মধ্যে মানুষ একটা। একইভাবে যেমন ইলিশ মাছ, একইভাবে যেমন মাকড়সা বিবর্তনের ধারায়। এই মাকড়সার কোনোদিন মানুষে পরিণত হবে না। কিন্তু যদিও তুমি তাহলে কেউ যদি বলে যে বানর থেকে মানুষ হয়, তাহলে বলতে হবে ব্যাকটেরিয়া থেকেও তো মানুষ হয়। কারণ সবচেয়ে আদি কোষটা তো এই যে দেখো ব্যাকটেরিয়া তৈরি হয়েছিল, সেখান থেকে তার পাশাপাশি প্রকৃত কোষ তৈরি হয়। তো ব্যাকটেরিয়াকে আজকে মানুষে পরিণত হচ্ছে, ব্যাপারটা তা না। তো এই হইল কথা, বুঝতে পেরেছি কিনা? সো যাই হোক, গুড। তাহলে বিবর্তনের যে কথাটা, এখন বিবর্তনের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো দেখো তো, তাহলে ধরো একদল বিজ্ঞানী বলল যে এই বক্স থেকে মূলত এই গোলটা আসছে, বক্স থেকে এই গোলটা আসছে। আজকের গোল কালকের বক্স, বা আজকের বক্স কালকের গোল। তখন একদল বিজ্ঞানী প্রশ্ন তুললো, যদি বক্স থেকে গোল আসে তাহলে তো নিশ্চয়ই এমন একটা সময় থাকার কথা যখন, তাহলে তো নিশ্চয়ই এমন একটা অবস্থা থাকার কথা যখন এইরকম একটা স্ট্রাকচার তৈরি হবে, মানে যেটা অর্ধেক বক্স অর্ধেক গোল, পুরোপুরি বক্সও না, যেটা পুরোপুরি বক্সও না পুরোপুরি গোলও না। তাহলে তো এমন একটা স্ট্রাকচার তৈরি হবে যেটা পুরোপুরি বক্স না পুরোপুরি গোল না। এই যে মাঝের স্ট্রাকচারটা, এইটা কই? এইটাকে বলে কানেক্টিং লিঙ্ক। এই জিনিসটাকে বলে কানেক্টিং, এইটার নাম হলো, এইটার নাম হলো কানেক্টিং লিঙ্ক। কি নাম এটার? কানেক্টিং লিঙ্ক। তো বিজ্ঞানীরা এরকম একটা পাখি খুঁজে পেয়েছে, ওই পাখিটার নাম দিয়েছে তারা আদি পাখি। বিজ্ঞানীরা কি বলেন জানো? এই বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে আজকে যে সরীসৃপ বা সাপ, এই সাপের আদি পুরুষ থেকে, এই সরীসৃপ থেকে পাখির জন্ম। তাহলে নিশ্চয়ই মাঝামাঝি এমন কিছু একটা থাকবে যেটা দেখতে অর্ধেক সরীসৃপের মতো হবে, আবার অর্ধেক পাখির মতো হবে। এই রকম একটা প্রাণীর কঙ্কাল তারা কল্পনা করেন এবং তারা এটা চিন্তাও করেন। এটার নাম হলো আর্কিওপটেরিক্স। টেরিক্স শব্দের অর্থ পাখি, যেটা হলো আদি পাখি। এই যে যেটা জীবাশ্ম তারা খুঁজে পেয়েছে, যেটার কিছু অংশ পাখির মতো, কিছু অংশ সাপের মতো। কোন কোন অংশ পাখির মতো, কোন অংশ সাপের মতো, তুমি চাইলে এটা রিডিং পড়তে পারো। এত গভীর থেকে প্রশ্ন করবে না, পরীক্ষায় প্রশ্ন করবে এটার নাম কি। এটার নাম আর্কিওপটেরিক্স। ঠিক আছে, ওকে ওকে, ডান। এবার গতকালকের যে পড়াটা, শুধু আর্কিওপটেরিক্স কি একটা? বর্তমান যুগে কি এমন কেউ নাই যাদেরকে দেখে আমরা বুঝতে পারবো যে এটা এই দুইটা পর্বের মাঝামাঝি? যেমন তুমি দেখো তো, মানুষের সাথে পাখির পার্থক্য কি? পাখি, মানুষ, পাখি আর একটা গরুর মধ্যে পার্থক্য কি? তুমি দেখো, পাখি ডিম দেয়, সেই ডিম থেকে বাচ্চা হয়। আর গরু সরাসরি বাচ্চা জন্ম দেয়, ও ডিম দেয় না, ও বাচ্চাকে দুধ খাওয়ায় বড় করে, তাই না? তার মানে পাখির চেয়ে উন্নত যদি হয় মানুষ বা আমরা, মাঝামাঝি তো কোনো কিছু একটা থাকা উচিত যার শরীরে দুইটা বৈশিষ্ট্যই থাকবে, যে দেখা যাবে যে ডিমেরও কিছু অংশ ধারণ করলো, দুধেরও কিছু অংশ ধারণ করলো। এই জিনিসটার নামই প্লাটিপাস। এইটার নামই হলো এই প্রাণীটা। দেখো, অরনিথোরাইনকাস। এই প্রাণীটা দেখতে একদিক দিয়ে পাখির মতো, আরেক দিক দিয়ে শুশুকের মতো। এটার নাম অরনিথোরাইনকাস বা প্লাটিপাস।
দেখো প্রাণীটাকে দেখলে তোমার অনেক মায়া লাগবে, এটাকে তুমি কি বলবা নিজেও বুঝে উঠতে পারবা না। এটা একদিক দিয়ে এইটার স্তন আছে, এটা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, আবার আরেক দিক দিয়ে ডিম পারে। চিন্তা করতে পারো? তাহলে এটা কিন্তু একই সাথে কার কার মিশ্রণ? এটা করডাটা পর্বের সাথে, এটা করডাটা পর্বের দুইটা শ্রেণীর মিশ্রণ। কার কার? পাখি এবং স্তন্যপায়ী। এটা পাখি এবং স্তন্যপায়ীর মিশ্রণ। এই দুইটা প্রাণীর মিক্সড ভার্সন হলো এই যে প্লাটিপাস। এটা একই সাথে দুধ দেয় এবং ডিম দেয়। চিন্তা করতে পারো? তুমি কি ভাবছো যে আমি প্রশ্নটা নিজের মতো করে লিখছি? নো, মানে না, এটা তো বইয়ের পড়া। এই যে দেখো, এটা একই সাথে এই যে ডিম পাড়ে এবং স্তন গ্রন্থি আছে, বাচ্চাকে দুধ খাওয়ায়। আচ্ছা, এরকম আরো কিছু প্রাণী আছে, যেমন দেখো এটার নাম পেরিপ্যাটাস। এই প্রাণীটার দিকে তাকাও, এটাও পরীক্ষায় কিন্তু এমসিকিউ আসতে পারে। পেরিপ্যাটাস, কেন এটা এমসিকিউ আসতে পারে আমি তোমাকে বলছি। কারণ এই প্রাণীটা, এই প্রাণীটার নাম হলো পেরিপ্যাটাস। এইটার মধ্যে, এই পেরিপ্যাটাস নামক প্রাণীটার মধ্যে দুইটা পর্বের বৈশিষ্ট্য আছে। তোমরা তো প্রথমে পড়েছো অ্যানিলিডা এবং আর্থ্রোপোডা। এটা একদিক দিয়ে যেমন কেঁচোর মতো, আবার আরেক দিক দিয়ে এটা পোকার মতো। তাহলে পেরিপ্যাটাস প্রাণীটাতে একসাথে দুইটা পর্বের বৈশিষ্ট্য আছে। এগুলা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এবং এরা কিন্তু বর্তমানে পৃথিবীতে টিকে আছে। এদের সবাইকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। এমসিকিউগুলো পরীক্ষায় দিবে। পেরিপ্যাটাস, নটিলাস, লিমুলাস, স্ফেনোডন, লাটিমারিয়া, নামগুলা পড়তে হবে তোমাকে, নামগুলা পড়তে হবে। ঠিক আছে? স্তন গ্রন্থি আছে, প্লাটিপাসের স্তন গ্রন্থি আছে। তো এরা দুটা পর্বের মিশ্রণ। তো এই তো এগুলা থেকে পরীক্ষায় এই প্রশ্নগুলো আসবে। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়াগুলো আমরা পড়ে ফেললাম। এরপর শুধু আরেকটা বক্স পড়বা। সেই বক্সটা হলো এই বিজ্ঞানীগুলোর নাম। ওই যে বিজ্ঞানীগুলোর নাম, কে এটা আবিষ্কার করেছে। এই যে বিবর্তনবাদের জনক কে? বিবর্তনবাদের জনক ডারউইন। তার মতবাদের নাম কি? প্রাকৃতিক নির্বাচন মতবাদ। কোন বইয়ে তিনি এটা বলেছেন? অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। দ্যাটস ইট, এইটুকু পড়লেই হবে। আর ল্যামার্ক কি আবিষ্কার করেছেন? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। তার বইটার নাম কি? ফিলোসফিক জুলজিক। এই কয়েকটা কথা পড়লেই হবে, এর চেয়ে বেশি ভার্সিটির জন্য পড়তে হবে না। ভাইয়া, সামনের এই সকল জায়গা থেকে কি কি পড়ব? সামনের এই সকল জায়গা থেকে শুধুমাত্র যে কয়টা লাইন সবুজ কালারে আমরা দাগায় দিয়েছি সেইগুলা পড়বা। হলুদ কালারগুলোও পড়া দরকার নাই, সবুজ দাগানো লাইনগুলো পড়লেই পারবা। এখানে তেমন কিছু আর পড়া নাই। চ্যাপ্টারটার মূল পড়া আমরা সত্যি কথা আলোচনা করে ফেললাম। ঠিক আছে, সবুজ আর লালটা একবার দেখে নিও, তাহলেই হবে। আর চলো একটু তাহলে প্র্যাকটিস করি। আসো, দেখো তো এটা বলো, প্রশ্ন নাম্বার 26। আমি যা পড়ালাম এগুলোই পরীক্ষায় আসবে। কোনগুলা সমসংস্থঙ্গ? বলে ফেলো। ক্লাস শেষ, আর 5 মিনিট আছে। নৈতিক গুণাবলীর উপর ক্লাস নিব ইনশাআল্লাহ। তাহলে ভেরি গুড, সবার উত্তর সঠিক। এটা সমসংস্থঙ্গ কোনটা? এটা অবশ্যই দেখতেই পাচ্ছ যে মানুষের হাত এবং বাদুড়ের ডানা, এই দুইটার গঠন একই। তাহলে এই উত্তর হবে 26-এর এ। যারা সঠিক উত্তর দিয়েছে অনেক অনেক ভালোবাসা। সো দ্যাটস ফাইন। 28 নম্বরটা বলো। আমি যা পড়াইছি তাই ভার্সিটিতে আসবে। মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটা? তো এটা উত্তর কোনো কথা হলো? নিষ্ক্রিয় অঙ্গ কোনটা? উপরে সবগুলাই, উপপল্লব, অ্যাপেন্ডিক্স, পুঞ্জাস্থি, উপরে সবগুলাই। মানুষের উদ্ভব হয়েছে কোন যুগে? এটাই আজকের দিনের লাস্ট প্রশ্ন। মানুষের উদ্ভব হয়েছে কোন যুগে? এটা আমি পড়িয়েছি, তোমরা আমাকে বলো। ফ্যান্টাস্টিক। মানুষের উদ্ভব হয়েছে প্লাইস্টোসিন যুগে। তো এইটা অবশ্যই সেটা প্র্যাকটিস করবা। এবং আমি যা যা পড়ালাম 2টা ক্লাস জুড়ে, এর বাইরে ইনশাল্লাহ কৃষি, ঢাকা ভার্সিটি, বাকি সকল বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, সব জায়গায় পুরোপুরি কমন আসবে। তো প্রিয় ছোট্ট ভাই বোনেরা, তোমরা আমাকে অনেকটুকু সময় দিলা, অনেক ধৈর্য ধরে ক্লাস করলা। যারা পুরোটা সময় ছিল, আল্লাহ পাক তাদের পরিশ্রম কবুল করুন। সবাই আমরা বলি আমিন।
সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।